আসসালামু আলাইকুম ভাইরা, আজকে আমরা বেনজিন এবং টলুইন এই টপিক দুইটা কভার করব। সো চলো আমরা শুরু করে দিই। আমাদের বেনজিন দিয়ে যদি আমরা শুরু করি, সো বেনজিনের আণবিক সংকেত কি ভাইয়া? C6H6। সো বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6। আমরা বেনজিন লিখতে গেলে আমরা এরকম ছয়টা এরকম একটা ষড়ভুজকে আমরা সচরাচর গোল্লা দিতে অভ্যস্ত। সো আসলে গোল্লাটা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া থাকলেও এটা আসলে কারেক্ট স্ট্রাকচার না। কারেক্ট স্ট্রাকচারটা হচ্ছে এরকম ডট 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 করে গোল্লাটা দিতে হয়। সো এই হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, আণবিক সংকেত, আর এটা গাঠনিক সংকেত। এখন বেনজিনের এই যে গোল্লা দ্বারা বোঝায় যে আমার বেনজিনের তিনটা পাই বন্ধন থাকে, তিনটা পাই বন্ধন থাকে। এই যে পাই বন্ধনগুলো জায়গা মুভ করে, অর্থাৎ পাই বন্ধনে যে পাই ইলেকট্রনগুলো আছে এরা হচ্ছে সঞ্চারণশীল অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে ভাইয়া? সঞ্চারণশীল। অর্থাৎ বেনজিন রিং এর মধ্যে এরা একটা পজিশনে কখনো স্টেবল না, এরা ঘুরতে থাকে। সো তুমি দেখো এইখানে আমার কার্বন কার্বন যে পাই বন্ধনটা বা হচ্ছে ডাবল বন্ডটা এই জায়গায়, পরের স্ট্রাকচারে কিন্তু সেটা এখানে চলে গেছে, যেটা এখানে ছিল সেটা এখানে চলে গেছে, যেটা এখানে সেটা এখানে। দ্যাটস মিন এটা হচ্ছে মুভ করতেছে, তার হচ্ছে কার্বনের নাম্বারের মধ্যে মুভ করতে পারে। ঠিক আছে, সো এই স্ট্রাকচারটা এই জন্য এখান থেকে এখানে আমরা পুরো বুঝাই দিলাম এই গোল দিয়ে যে এটা হচ্ছে সঞ্চারণশীল বা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে আশা করি। এখন আসো, একটা কোশ্চিন আমি তোমাদের জন্য লিখে রাখছি যে বেনজিনকে কেন বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ বলা হয়। সো এই কোশ্চিনটা মাঝে মাঝে আমার খ বা গতে আসে, বা অ্যালকিনের সাথে এটার পার্থক্য করতে দেয়, অসম্পৃক্ত যৌগের সাথে এটার পার্থক্য করতে দেয়। সো আমরা একটু অ্যালকিনের সাথে যদি এটার পার্থক্য দেখি, দেখো অ্যালকিনে ডাবল বন্ড ছিল, তুমি এতক্ষণে টের পেয়ে গেছো বেনজিনেও আমার ডাবল বন্ড আছে। তার মানে অ্যালকিন যেমন অসম্পৃক্ত যৌগ, বেনজিনও তেমনই অসম্পৃক্ত যৌগ। অ্যালকিনকে অসম্পৃক্ত যৌগ বলা হয়, শুধু অসম্পৃক্ত যৌগ, কিন্তু বেনজিনকে বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ বলা হয়। আমরা তো জানি এটা কেন বলা হয়, সেটাই দেখব। দেখো অ্যালকিনের আমাদের যে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সেটা হচ্ছে 0.134 ন্যানোমিটার, কিন্তু বেনজিনে এসে এই কার্বন কার্বন বন্ড ডিসটেন্সটা হয়ে যায় 0.139 ন্যানোমিটার। ঠিক আছে, এখন আসো, অ্যালকিন গুলার হচ্ছে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড মানে কি? পাই বন্ধন আছে। পাই বন্ধন গুলো খুব ইজিলি ব্রেক করতে পারে, কারণ এটা হচ্ছে দুর্বল বন্ধন। তাহলে পাই বন্ধন যদি ব্রেক করে, কার্বন কার্বন পাই বন্ধন একটা যদি ব্রেক করে, দুইটা হাত ফাঁকা হয়। দুইটা হাত ফাঁকা হলে দুইটা ধরো হাইড্রোজেন এখানে বসতে পারে। এই যে বসা, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তার মানে অ্যালকিন বা অসম্পৃক্ত যৌগগুলো সংযোজন বিক্রিয়া বেশি দেয়, তাই আমাদের অ্যালকিনগুলো সংযোজন বিক্রিয়াটা বেশি দিচ্ছে। কিন্তু বেনজিনেও পাই বন্ধন আছে, তাহলে বেনজিনেরও সংযোজন বিক্রিয়াটা বেশি বেশি প্রদর্শন করার কথা ছিল, কিন্তু বেনজিন আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া বেশি দেয়। সো এই হচ্ছে পার্থক্যগুলা। ঠিক আছে, এবার আসো বেনজিন, অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড আছে, তাহলে অসম্পৃক্তরা টেস্ট দেয়, আমরা দেখছি ব্রোমিন টেস্ট দেখছি, বেয়ার টেস্ট দেখছি। কিন্তু বেনজিনে ডাবল বন্ড থাকলেও বেনজিন আমাদের অসম্পৃক্ত টেস্ট দেয় না, অসম্পৃক্ততা টেস্ট দেয় না। সো তাহলে বেনজিন অনেক রকম ঝামেলা করতেছে, তাই না? আর হচ্ছে অ্যালকিন গুলো রেজোনেন্স দেখাইতেও পারে, নাও দেখাতে পারে। রেজোনেন্স কখন দেখায়? যখন হচ্ছে আমার স্ট্রাকচার গুলো এমন থাকে যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, অথবা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে এখানে পজিটিভ, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপর লোন পেয়ার, এরকম যদি থাকে তাহলে আমাদের হচ্ছে তারা রেজোনেন্স দেখাইতে পারে। সো এখন অ্যালকিনেতে এরকম স্ট্রাকচার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বেনজিনে তুমি দেখছো সিঙ্গেল ডাবল সিঙ্গেল হচ্ছে ডাবল সিঙ্গেল ডাবল, মানে এই রেজোনেন্স স্ট্রাকচারটা শেষ হয়ে করতেছে। সো এই রিজনগুলোর কারণে আমরা বেনজিনকে বলে থাকি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। বেনজিনের বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা আবার যদি একটু সামারি করি, যে আমাদের বেনজিনের কার্বন কার্বন বন্ড লেন্থ 0.139, অ্যালকিনের 0.134। আচ্ছা, তারপরে আমাদের কি বলছিলাম? সংযোজন বিক্রিয়া অ্যালকিন বেশি দেয়, বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া বেশি দেয়। বেনজিন অসম্পৃক্ততা দিচ্ছে না, অ্যালকিন দিচ্ছে। তারপর বেনজিন হচ্ছে রেজোনেন্স দেখায়, এটা দেখাচ্ছে না। সো এই যদি আমরা বুঝতে পারি এতটুকু, তাহলে এই কোশ্চিন থেকে এখান থেকে যে কোশ্চিনগুলো আসবে ইনশাআল্লাহ আমরা কভার করে আসতে পারবো। সো ভাইরা, এখন আমরা দেখবো হচ্ছে বেনজিন প্রস্তুতি। বেনজিন প্রস্তুতি আমরা 6টা উপায়ে এখানে করতে পারবো। 6টা আমি দেখে রাখছি, দেখো: ডিকার্বক্সিলেশন, তারপর হচ্ছে ফেনলের বিজারণ, অ্যাসিটিলিনের পলিমারকরণ, গ্রিগনার্ড বিকারক থেকে, এন হেক্সেন থেকে, আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। সো এই 6টা তোমার খুবই ইম্পর্টেন্ট, তোমার উদ্দীপকের জন্য ইম্পর্টেন্ট। তারপর তোমার বিভিন্ন জায়গায় ডিরেক্ট কোশ্চিন আসে এমসিকিউ এর মধ্যে। সো এইসব জায়গাগুলো থেকে বেশ কোশ্চিন আসে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো আমরা সবাই চিনি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা
একটা হচ্ছে অ্যাসিডের লবণ নিতাম, সো আমরা আর সি ডাবল ও এন এ নিতাম, এখন নিব এ আর সি ডাবল ও এন এ, অর্থাৎ অ্যারাইল মূলক নিব বা ফিনাইল মূলক নিব। সো ফিনাইল মূলক কেমন দেখতে হয় ভাইয়া? ফিনাইল মূলকটা দেখতে হয় বেনজিন রিং, বেনজিন রিং এর একটা হাত বের করা থাকে, জাস্ট বেনজিন রিং এর কি একটা হাত বের করা থাকে, তাহলে এইটা হচ্ছে। আর লবণ মানে কি সি ডাবল ও এন এ নিতে পারো, পটাশিয়াম নিতে পারো, নিলাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা সোডা লাইম ইউজ করি, সোডা লাইমের সংকেত কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে তুমি ক্যালসিয়াম অক্সাইড দিবা, সো এটার হচ্ছে নাম হচ্ছে সোডা লাইম। সো এই সোডা লাইম দিলে আমরা বলছিলাম আমরা প্রথমটা শেষটা রাখবো, বাকিগুলোকে বক্সে পাঠাই দিব। তাহলে প্রথমটা কি বেনজিনের এই যে এটা ফিনাইল মূলক, আর বাকিগুলো আর শেষটা হচ্ছে হাইড্রোজেন, বাকিগুলো বক্সে। তাহলে এই দেখো আমার বেনজিনের একটা হাত কম ছিল, মানে এই অংশটা ছিল C6H5, এর সাথে যখন একটা হাইড্রোজেন চলে আসলো এটা হয়ে গেল C6H6, বা এটাই হয়ে গেল সেই কি আমার কাঙ্ক্ষিত বেনজিন, আর এখানে তৈরি হয়ে গেল সোডিয়াম কার্বনেট। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় মাধ্যমে বেনজিন প্রস্তুত করে ফেললাম, বোঝা গেছে এটা। তারপর দেখি ফেনলের বিজারণ। ফেনলের সংকেত কিভাবে? বেনজিনের মাথায় OH, এটার নাম কি ফেনল। সো ফেনলকে আমরা যদি বিজারণ করি, কি দ্বারা বিজারণ করব? জিঙ্ক দণ্ড দ্বারা বা জিঙ্ক দ্বারা। সো জিঙ্ক দ্বারা বিজারণ করলে আমরা এখানে যদি হিট দিই তাহলে আমরা কি পেয়ে যাব ভাইয়া? বেনজিন পেয়ে যাব। আমরা এখানে কি পেয়ে যাব? বেনজিন পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে, এটা মাথায় রাখবো। এবার আসো অ্যাসিটিলিনের পলিমারকরণ। এটা হচ্ছে অনেক স্টার্ট দাও, কারণ এটা অনেকবার আসছে। অ্যাসিটিলিন মানে কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড, 2 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, তাহলে ইথাইন এটার নাম। সো এখানে আমরা যদি একে আয়রন নলের মধ্য দিয়ে পাস করাই, বা লোহা নল বা লৌহ চূর্ণ এরকম ভাবে থাকতে পারে 450 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটার কার্বন নাম্বার বৃদ্ধির একটা বিক্রিয়া। এখানে ছিল কার্বন 2টা, আমার বেনজিন তৈরি হবে আমি বুঝতে পারতেছি। বেনজিনে হচ্ছে আমার কার্বন কয়টা? 6টা, তাহলে এখানে 6টা বানাইতে এখানে একটা 3 দেওয়া হয়। সো এটা একটা হচ্ছে, দেখো এখানে কার্বন ছিল 2টা, এখানে হয়ে গেছে 6টা, দ্যাটস মিন এখানে কার্বন বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বিক্রিয়ার নাম পলিমারকরণ বিক্রিয়া। এবং এই পলিমারকরণ বিক্রিয়ায় যেটা দিয়ে তুমি বিক্রিয়া শুরু করো এটাকে বলা হয় মনোমার, এটাকে বলা হয় মনোমার, আর বিক্রিয়া শেষে তুমি যে প্রোডাক্টটা পাও এটাকে বলা হয় পলিমার। তাহলে এখান থেকে অনেক কোশ্চিন অ্যারাইজ করা যায়, যে বলা যায় যে বেনজিনের মনোমার কি? সেটা হবে কি? অ্যাসিটিলিন। বেনজিনের মনোমার কি? অ্যাসিটিলিন। তারপর বলা যাইতে পারে যে অ্যাসিটিলিনের পলিমার কি? বেনজিন, ঠিক আছে। তারপর বেনজিন তৈরির কাঁচামাল কি? সেটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন বা ইথাইন, ঠিক আছে, ওকে ডান। সো অ্যাসিটিলিনের পলিমারকরণের পরে আমরা গ্রিগনাট বিকারক থেকে তৈরি করব। গ্রিগনাট বিকারক এতদিন তুমি কি জানো? RMgX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন অ্যালকাইল আর এর জায়গায় তুমি বেনজিন রিং আনবা, ফিনাইল মূলকটা আনবা, বা অ্যারাইল ARMgX বসাবা। তাহলে আমরা যদি আবারও ওই ফিনাইল বা অ্যারাইল মূলকটা দিয়ে দিই RMgX, এবং এর সাথে যদি আমরা পানি যোগ করি, তাহলে আমরা তো ভাঙাভাঙি শিখে আসছি, ভাঙাভাঙি যদি আমরা করে ফেলি তাহলে দেখো ম্যাগনেসিয়াম সবসময় ধাতু পজিটিভ, বেনজিন রিংটা এখন নেগেটিভ ইটসেলফ, আর এখানে নেগেটিভের সাথে এখানকার পজিটিভ আসবে, তাহলে বেনজিন রিং এর সাথে আমার জাস্ট একটা হাইড্রোজেন আসলে সেটা হয়ে যাবে কি? C6H5 থেকে C6H6, বোঝা গেছে। আর এই MgOH তৈরি হবে, এখানে কি তৈরি হবে? MgOH, ওকে ডান। সো তাইলে আমরা গ্রিগনাট বিকারক থেকেও বানাই ফেললাম। এখন আসো এন হেক্সেন থেকে। ভাইয়া হেক্সেনের সংকেত কি? হচ্ছে একটা অ্যালকেন, অ্যালকেন মানে CnH2n-2, তাহলে কার্বন যদি 6টা হয়, হাইড্রোজেন দ্বিগুণ করে 2 যোগ করো, C6H14। দেখো হেক্সেন চুজ করার ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে হেক্সেন চুজ করার এই ব্যাপারটা হচ্ছে যে হেক্সেনে 6টা কার্বন আছে, বেনজিনেও 6টা কার্বন আছে। সো আমরা এটাকে যদি অ্যারোমেটিকেশন বিক্রিয়া করি, কয়েকটা ধাপ আছে, ধাপ আমি এখন দেখাবো না। C6H14 এটা হচ্ছে এন হেক্সেন। সো এন হেক্সেনকে আমরা যদি অ্যারোমেটিকেশন বিক্রিয়া করি, সো অ্যারোমেটিকেশন বিক্রিয়া এখানে বেশ কিছু প্রভাবক দিব, এখানে টেম্পারেচার দেওয়া হয়, টেম্পারেচার প্রায় হচ্ছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তোলা হয়। সো এরকম যদি বিক্রিয়াটা করা হয়, অ্যারোমেটিকেশন বিক্রিয়া বলা হয় এটাকে, অ্যারোমেটিকেশন, ঠিক আছে, অ্যারোমেটিকেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন, এটা হেক্সেন তো ভাই এরকম ছিল, মানে একটা লম্বা শিকল মতো, এটা বেনজিনের মতো এরকম চাকরিক হইলো কেমনে? চাকরিক মানে কি? এটা তো হয়তো চাকরিক যৌগ ছিল না, তাহলে বেনজিনের মতো চাকরিক হইতে গেলে অ্যারোমেটিক যৌগই তো চাকরিক হয়, তাহলে অ্যারোমেটিকেশন বিক্রিয়া বলা হয় এটাকে। অ্যারোমেটিকেশন বিক্রিয়া কয়েকটা স্টেজের মাধ্যমে এটা আলটিমেটলি বেনজিনে রূপান্তর হয়, ঠিক আছে। সো এখানে কিছু প্রভাবক আছে, প্রভাবকগুলো একটু
কষ্ট করে বই থেকে দেখে নিবা, ঠিক আছে, এই জিনিসটা একটু দেখে নিও। আর বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সল্ট। এটা হচ্ছে এরকম যে বেনজিনের মাথার উপর N2Cl, এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো এটার মধ্যে যদি আমি H3PO2 এবং পানি দিয়ে দিই, তাহলে এখান থেকে ভাইয়া আমরা বেনজিন পেয়ে যাই। সো এই বিক্রিয়াটা একটু আমাদের মনে কম থাকে, বাট এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে। সো এই হচ্ছে আমার ওভারঅল বেনজিন প্রস্তুতির 6টা রিয়াকশন। একটা ডিকার্বক্সিলেশন, একটা ফেনলের বিজারণ, একটা অ্যাসিটিলিনের পলিমারকরণ, একটা গ্রিগনাট বিকারক থেকে, একটা হচ্ছে এন হেক্সেন থেকে, একটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এখানে আবার অনেক সময় প্রোডাক্টগুলো একটু ইম্পর্টেন্ট, সো আমি লিখে দিচ্ছি এর সাথে সহকারী প্রোডাক্ট কি কি তৈরি হচ্ছে। H3PO3, নাইট্রোজেন আর হচ্ছে HCl গ্যাস। দেখো এখানে যখনই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকে N2Cl, এবং এই N2টা সচরাচর নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যায়, আর এখানে H3PO3 তৈরি হচ্ছে, আর হচ্ছে এখানে HCl তৈরি হচ্ছে। সো এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখবা। এগুলো যদি ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ আমাদের উদ্দীপক ধরতে বা হচ্ছে এমসিকিউ এর মধ্যে যদি আসে ডিরেক্টলি, কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাইরা দেখো, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা আগে শিখছি তাও আবার রিকল করব আমাদের বিক্রিয়া বোঝার সুবিধার্থে। সো দেখো আমরা জানতাম আমাদের আক্রমণকারী বিকারক হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোফাইল, আর একটাকে বলা হয় ভাইয়া নিউক্লিওফাইল। সো ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, আর ফাইল মানে ভালোবাসা। সো নেগেটিভ চার্জকে যারা ভালোবাসে তার মানে এরা হচ্ছে পজিটিভ চার্জ। সো যত পজিটিভ চার্জ NH4 PH4 H3O আর পজিটিভ, যত পজিটিভ চার্জ আছে এরা হচ্ছে ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল কারা, যারা হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রনকে কারা ভালোবাসে, যার ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি কারা ছিল, লুইস অ্যাসিডের ছিল। তাহলে আমাদের AlCl3, BF3, তারপর BCl3, তারপর FeCl3, এগুলো সবাই হচ্ছে লুইস অ্যাসিড বা এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। লুইস অ্যাসিড কি, যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ গ্রহণ করে, এটা হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, সো এই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কি, যারা হচ্ছে পজিটিভকে ভালোবাসে। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভকে ভালোবাসে, তার মানে এরা নিজেরা কি নেগেটিভ চার্জধারী। সো নেগেটিভ চার্জধারী কি কি আছে, যেমন আমাদের OH নেগেটিভ আছে, X নেগেটিভ আছে, সায়ানো নেগেটিভ আছে, আর নেগেটিভ আছে। X বলতে এখানে বোঝাচ্ছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব হচ্ছে আমাদের কি নিউক্লিওফাইল। এছাড়াও নিউক্লিওফাইল পজিটিভকে ভালোবাসে। পজিটিভকে কে ভালোবাসবে, যার প্রচুর ইলেকট্রন বা নেগেটিভ বেশি আছে। নেগেটিভ বেশি আছে কার কার, যেমন NH3+ লোন পেয়ার ইলেকট্রন আছে, আর NH2 লোন পেয়ার ইলেকট্রন আছে, পানির মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে। সো এখানে এগুলোকে বলা হয়, যারা লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে তাদেরকে বলা হয় লুইস বেস, আর যারা গ্রহণ করতে পারতো তাদেরকে বলা হয়তো কি লুইস অ্যাসিড। তাহলে এরা হচ্ছে লুইস বেস। এছাড়াও যাদের অষ্টক সম্প্রসারণ হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে মানে যাদের প্রচুর 8টার বেশি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন বেশি থাকলে কি, ওই ইলেকট্রন সে পজিটিভকে আকর্ষণ করবে, পজিটিভকে যে আকর্ষণ করে সে নিউক্লিওফাইল, যেমন IF7 PCl5 SF6। সো এইগুলো হচ্ছে আমরা একটু পড়ে নিলাম, কারণ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের উপর ভিত্তি করে ইলেকট্রোফাইল যদি কোনো একটা বিক্রিয়া অ্যাটাক করে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফাইল যদি কোনো একটা বিক্রিয়া অ্যাটাক করে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। এখন আসো, বেনজিনের কিছু পজিশন আছে, পজিশনগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থো প্যারা পজিশন, আর একটাকে আমরা বলতেছি মেটা পজিশন। সো পজিশনগুলো আমরা একটু যদি দেখে নিই এই সাইডে। সো বেনজিন, আমরা যদি এখানে দেখি বেনজিন, এটা আমাদের বেনজিন। বেনজিনের ধরে নাও এই জায়গায় আমাদের একটা মৌল আছে যেটা হচ্ছে এক্স। আচ্ছা, এক্স দিলে হ্যালোর সাথে গুলাই ফেলবো, ধরো ওয়াই। সো এই ওয়াই মৌলের সাপেক্ষে বেনজিনের পজিশনগুলো আমরা একটু বের করার ট্রাই করি। সো ওয়াই মৌলের সাপেক্ষে এই ওয়াই মৌলের দুই সাইডে যেই অবস্থান দুইটা, এটাকে বলবো আমরা অর্থ পজিশন। কি বলবো, অর্থ পজিশন। এই দুটাকে আমি কি বলবো, অর্থ পজিশন। এবং ওয়াই মৌলের ঠিক অপোজিটে মাঝ বরাবর যেটা আছে এটা হচ্ছে প্যারা। তো মাঝ বরাবর হচ্ছে প্যারা, আর দুই সাইড যেটা বাকি থাকলো এই দুইটা হচ্ছে মেটা পজিশন। এই দুইটা হচ্ছে কি মেটা পজিশন। এখন যে ব্যাপারটা হয়, অর্থ এবং প্যারা যেই মূলকগুলো আছে তারা আমরা চিনবো কি করে। অর্থ এবং প্যারা মূলকগুলো চেনার উপায় হচ্ছে এদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, এদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে। আর মেটা নির্দেশক চেনার উপায় হচ্ছে এদের মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড থাকবে। যেমন আমি যদি তোমাকে উদাহরণ দিই OH মূলক, তারপর আমি যদি তোমাকে উদাহরণ দিই মিথাইল মূলক বা যে কোনো প্রকার হচ্ছে আর মূলক, তাহলে তুমি বলবা ভাইয়া এগুলো আমার অর্থ প্যারা নির্দেশক, কারণ এদের মধ্যে সব সিঙ্গেল বন্ড আছে। যেমন NR2 বন্ড OR, তারপর বন্ড X মানে হ্যালো গ্রুপটা, এরা সবাই হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে। এদের মধ্যে সবার মধ্যে সিঙ্গেল বন্ড আছে। এবং সিঙ্গেল বন্ডের পাশাপাশি আর একটা তথ্য মনে রাখবা যে লোন পেয়ার ইলেকট্রন থাকবে। দেখো
আমাদের NH2 এর মধ্যে এক জোড়া লোন পেয়ার আছে, NR2 এর মধ্যে এখানে লোন পেয়ার আছে, OR এর মধ্যে লোন পেয়ার আছে, OH যেটা আছে এর মধ্যে লোন পেয়ার আছে। সো তারপর এই যে আমাদের হ্যালো গ্রুপ যেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে 3 জোড়া করে লোন পেয়ার আছে। সো লোন পেয়ার থাকা মানে বুঝতে হবে এই লোন পেয়ার ইলেকট্রন কি সে বেনজিন রিংয়ে দান করবে। তাহলে লোন পেয়ার ইলেকট্রন সে যেহেতু বেনজিন রিংয়ে দান করতে পারে, তাহলে অর্থ প্যারা নির্দেশকগুলো কি করে, বেনজিনের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয়, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এখন বেনজিনের ইলেকট্রন ঘনত্ব যারা বাড়ায় দিচ্ছে তাদেরকে আমরা কি বলবো জানো, তাদেরকে আমরা বলবো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তাদেরকে আমরা কি বলবো, বলয় সক্রিয়কারী গ্রুপ, বলয় সক্রিয়কারী গ্রুপ। তাহলে আমরা অর্থ প্যারা নির্দেশককে বলবো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। ব্যতিক্রম হচ্ছে আমাদের হ্যালো গ্রুপটা এক্স, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলা। সো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ হিসেবে আমাদের আছে কি হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আর মেটা নির্দেশকের কি আমরা একটু পড়ি। মেটা নির্দেশক হচ্ছে ডাবল বা ট্রিপল বন্ড। ডাবল বন্ড কি, ডাবল বন্ড কিভাবে, এই যে বন্ড CHO, তুমি যদি এটাকে ভাঙো এই যে এরকম আসে COH, হ্যাঁ এই যে ডাবল বন্ড আছে COOH, এটা কেউ COOH, এটা নিয়েও ডাবল বন্ড আছে CN এ হচ্ছে ট্রিপল বন্ড, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড। NC এর মধ্যে হচ্ছে নাইট্রোজেন আর কার্বনের মধ্যে দুইটা বন্ড। তারপরে NO2 এর মধ্যেও আমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড। তারপরে SO3H এর মধ্যেও সেম। সো এই সালফার আর অক্সিজেনের মধ্যে আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। দ্যাটস মিন তুমি যদি ডাবল বা ট্রিপল বন্ড দেখে ফেলো সেখানে দেখবো এটাকে তুমি মেটা নির্দেশক বলে ফেলবা। এছাড়াও আরো কিছু ব্যাপার আমরা আরেকভাবে বের করতে পারি। এটা তো ডাবল, এটা 1 নাম্বার রুল ধরো দিলাম, সিঙ্গেল আর ডাবল নেই। 2 নাম্বার রুল হচ্ছে আমাদের বেনজিন রিং এর সাথে আমার যে মূলকটা যুক্ত থাকবে সেই মূলকের ডিরেক্টলি যেই মূলকটা বেনজিন বলয়ের এই কার্বনের সাথে যুক্ত থাকবে এই মূলকটার তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা দেখতে হবে। এই মূলকটার তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে সেটা অর্থ প্যারা নির্দেশক। আর যদি এই কার্বনের সাথে ডিরেক্টলি যেটা যুক্ত, এই যে এখানে তো ডিরেক্টলি যুক্ত এই কার্বনটা, এবং এই কার্বন বাদেও এইদিকে এদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমরা যদি দেখি এটা কিন্তু বেশি। দেখো এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 3, হাইড্রোজেনের 2.1। তাহলে বেনজিন রিং এর সাথে ডিরেক্টলি যুক্ত যে মৌল নাইট্রোজেন এটার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে দেখো সরাসরি যুক্ত মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে, এখন বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত আছে কি এখানে কার্বন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, কিন্তু কার্বন বাদেও এখানে আরেকটা মৌল আছে অক্সিজেন যার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমার সরাসরি যুক্ত মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই এটাকে আমরা বলবো মেটা নির্দেশক। তো এইভাবেও তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আর বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দিচ্ছে কারা, অর্থ প্যারা নির্দেশক। কোন পজিশনে, অর্থ এবং প্যারা পজিশনে। অর্থ এবং প্যারা পজিশন কোনটা, এটা অর্থ পজিশন, ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, এটাই বাড়াচ্ছে, আর এই প্যারা পজিশনে বাড়াচ্ছে। ঠিক আছে, ওকে। আর হচ্ছে মেটা নির্দেশক কি করে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টান দেয়, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টান দেয়। এখানে যে ঘটনাটা ঘটে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দিবে, অক্সিজেন হবে ডেল্টা নেগেটিভ, কার্বন হবে ডেল্টা পজিটিভ। কার্বন যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে ওই বেনজিন রিংয়ের ইলেকট্রনকে আবার নিজের দিকে টান দিবে। তাহলে বেনজিনের এই জায়গায় হচ্ছে পাই বন্ধন থাকে, এই পাই বন্ধনের ইলেকট্রনকেও তখন নিজের দিকে টান দেয়, যার ফলে ও বেনজিন বলয়ে ইলেকট্রন টান দিতেছে। আর এই জায়গায় NH2 তে কি হয়, NH2 তে লোন পেয়ার ইলেকট্রন আছে না, এই লোন পেয়ার ইলেকট্রন ও আবার বেনজিন রিংয়ে দান করে। লোন পেয়ার ইলেকট্রন কোথায় দান করে, বেনজিন রিংয়ে দান করে, ও হচ্ছে বেনজিনের দিকে দান করে, তাই বেনজিন বলয় ইলেকট্রন ডেনসিটি বাড়াচ্ছে, তাই এটাকে বলা হয় সক্রিয়কারী গ্রুপ। আর ও কি করে, বেনজিন বলয় থেকে টান দেয়, তাই এটাকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। বেনজিন বলয় মেটা নির্দেশককে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এখন আমরা একটা স্পেশাল ব্যতিক্রম শিখবো, সেটা হচ্ছে আমাদের হ্যালো গ্রুপটা কি করে। আমরা একটু যদি খেয়াল করি, আমাদের হ্যালোজেন নিয়ে যদি আমরা একটু পড়ালেখা করি, যে এখানে আমরা বেনজিনের সাথে ধরো আমরা এখানে ক্লোরোবেনজিন আঁকলাম। সো এখানে দেখো আমাদের যে মৌলটা যুক্ত ক্লোরিন, আর এই জায়গায় যুক্ত কে, কার্বন। কার্বনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কার্বনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3 বেশি হওয়ার কারণে, আর কার্বনের 2.5। বেনজিন থেকে এই ক্লোরিন ইলেকট্রন টান দেয়, কিন্তু ক্লোরিনে আবার কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে 3 জোড়া। সো বেনজিন বলয় থেকে ও ইলেকট্রন টান দিছে, ঠিক আছে, কিন্তু আবার যেহেতু ক্লোরিনে লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রনগুলো সে
আবার বেনজিন বলয় দান করে। তাহলে একদিক থেকে টান দিল আর একদিক থেকে দান করে। সো এটাকে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলা যায় না, আবার বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপও বলা যায় না। এটাকে বলা হয় বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। এটাকে বলা হয় বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, সক্রিয়তা হ্রাসকারী। এখন প্রশ্ন হচ্ছে ভাই এরা অর্থপ্যারা না মেটা নির্দেশক? এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এরা অর্থপ্যারা নির্দেশক, কারণ এরা হচ্ছে বেনজিন বলয় থেকে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের জন্য ইলেকট্রন টান দিল, আবার বেনজিন বলয় ইলেকট্রন সাপ্লাইও দিল লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে। আলটিমেটলি এদেরকে বলবো আমরা অর্থপ্যারা নির্দেশক। তবে এদেরকে বলা যাবে না যে সক্রিয় করবে বেনজিন বলয়কে, এদেরকে বলতে হবে সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। কেন? আমরা তো বলছি ব্যাখ্যাটা। সো এইটা কোশ্চিন মাঝে মাঝে খ নাম্বারে দেখা যায় যে ক্লোরোবেনজিনকে বা ক্লোরিনকে কেন বেনজিন বলয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ বলা হয়, অর্থপ্যারা হবে কি নাকি মেটা হবে? সো আমাদের অর্থপ্যারা হবে কিভাবে মনে রাখবো? সিঙ্গেল বন্ড আছে অর্থপ্যারা, তারপর ওই যে শর্টকাটগুলো অ্যাপ্লাই করবা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেগুলো আমাদের বেনজিনের বিক্রিয়া বুঝতে গেলে, টলুইনের বিক্রিয়া বুঝতে গেলে কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সো ভাইয়ারা আমাদের নেক্সট টপিক হচ্ছে বেনজিনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এখন এই বিক্রিয়াগুলো কি টাইপসের বিক্রিয়া এটা নিয়ে এমসিকিউ কেমন কোশ্চিন আসে, সিকিউতেও বলে যে বেনজিনের এই বিক্রিয়াগুলো লিখো। সো আমরা দেখি এটা কি টাইপসের বিক্রিয়া। দেখো এই বিক্রিয়ার মেকানিজম হচ্ছে আমরা এইখানে আমাদের যে হাইড্রোজেনটা আছে বেনজিনে, এই যে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে বেনজিনে হাইড্রোজেন আছে, প্রতি কোণে একটা করে কার্বন আছে। সো আমরা হাইড্রোজেন একটাকে বের করে লিখছি। হাইড্রোজেন কি চার্জ? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জধারী কেউ একজন বের হয়ে যাবে এখানে, আর পজিটিভ চার্জধারী কেউ একজন এখানে ঢুকবে। তাহলে পজিটিভ চার্জধারী কাউকে কি বলা হয় ভাইয়া? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। একজন বের হচ্ছে আর একজন ঢুকছে। ইলেকট্রোফাইল এসে ঢুকছে তাই এটার নাম ইলেকট্রোফিলিক বিক্রিয়া, বা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করছে তাই এটার নাম ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আর একজন বের হচ্ছে ওই জায়গায় আর একজন এসে বসছে, মানে প্রতিস্থাপন হচ্ছে। ফুটবল খেলার ব্যাপারটা চিন্তা করো, একজনকে উঠাই নেয় আর একজন এসে ওই জায়গায় ঢুকে যায়, তাহলে এটাকে প্রতিস্থাপন বা সাবস্টিটিউট বলা হয়। সো তার মানে এটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এতটুকু বুঝলাম যে আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে যাচ্ছি। সো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথমে আমরা যে বিক্রিয়াটা দেখতেছি সেটা হচ্ছে হ্যালোজিনেশন, মানে X2। সো এখানে আমরা X2 কে এইভাবে ভাঙবো, একটা X একটা X, একটা X হচ্ছে পজিটিভ আকারে ভাঙবে, একটা নেগেটিভ আকারে ভাঙবে। সো এটা আমার যেহেতু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এখানে সেই পজিটিভটা এসে ঢুকবে, হাইড্রোজেনটা বের হয়ে যাবে। তাহলে বেনজিনের মাথায় কি হবে? বেনজিনের মাথায় হচ্ছে আমাদের এরকম একটা হ্যালোবেনজিন, এটাকে বলা হয় হচ্ছে হ্যালোবেনজিন। বেনজিনকে হ্যালো বলতেছে, সো এটার নাম হচ্ছে হ্যালোবেনজিন তৈরি হয়। আর এখানে যে এক্সটা ছিল আর এখানে যে এইচটা ছিল, এই দুজন মিলে এইচ তৈরি করবে। তাইলে আমরা যদি এখন এক্স এর জায়গায় ক্লোরিন বসাই দিই, তাহলে এই জায়গায় কি হবে? ক্লোরিন পজিটিভ যেটা সেটা এসে ঢুকবে, নেগেটিভটা হচ্ছে এইচ এর সাথে যুক্ত হবে। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে HCl। তাহলে এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে, বেনজিনের মাথায় ক্লোরিন, তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ওকে ডান। সো এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন, ঠিক আছে। এবার আসো আমরা যদি বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড যোগ করি, অ্যালকাইল হ্যালাইড যোগ করলে সেই বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে আমাদের এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এইগুলো বা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড FeCl3 এইগুলো হচ্ছে নেওয়া লাগে, ঠিক আছে। সো আমাদের ক্লোরিনেশনেও আমরা এটা দিছি, তারপর হ্যালোজিনেশনেও এটা দিছি। সো এখানে তুমি FeCl3ও দিতে পারো, মানে লুইস অ্যাসিড গুলো দিতে পারো, ঠিক আছে। লুইস অ্যাসিড গুলো দিতে পারো, কেন দিতে পারো একটু পরে আমরা ব্যাখ্যায় আসতেছি। সো এটার নাম কি বললাম? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। তাহলে অ্যালকাইল হ্যালাইড দিলে এই বিক্রিয়ার নাম কি ভাইয়া? এই বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। আর যদি আমরা আর এক্স এর সাথে মাঝখানে একটা সিও দিয়ে দিই, এটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইড। এটার নাম কি? অ্যাসাইল ক্লোরাইড Cl দিলে, আর এমনিতে অ্যাসাইল হ্যালাইড, তাহলে এটার নাম ফ্রিডেলক্রাফট অ্যাসাইল মূলক যুক্ত হবে, এটার নাম ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এটার নাম কি? ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। সো এটার নাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। আশা করি বোঝা গেছে। এখন চলো আমরা প্রোডাক্টগুলো দেখি। আমরা জানি হ্যালোজেন গ্রুপটা হয় নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভটা এসে ঢুকবে, হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে বেনজিনের মাথায় হবে আর গ্রুপ বসবে। সো আর গ্রুপ বসবে। এখন আর গ্রুপ হিসেবে যদি তুমি এখানে CH3Cl দাও, যদি আমরা এখানে RX না দিয়ে CH3Cl দিতাম, তাহলে এই জায়গায় কি তৈরি হতো? এই জায়গায় তৈরি হতো আর এর জায়গায় বেনজিনের মাথায় থাকতো CH3, তখন এটার নাম হয়ে যাইতো ভাইয়া টলুইন, ঠিক আছে। এটার নাম হয়ে যাইতো কি? টলুইন।
টলুইন। ওকে, সো আমরা বুঝতে পারছি যদি আমাদের এই জায়গায় দেওয়া থাকতো হচ্ছে আর এর জায়গায় CH3 আর X এর জায়গায় ধরো ক্লোরিন, তাহলে এটা হয়তো CH3 আর এই পাশে তৈরি হতো HCl। আমরা আশা করি বুঝছি। এটার নাম ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট আসে কিন্তু এটার মেকানিজম একটু পরে আমরা আসবো। এবার আসো ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফিডেলক্রাফট অ্যাসাইলেশনে কি হয়, এখানে হচ্ছে হ্যালোজেন যেটা, এই যে এখানে যেটা আছে ভাইয়া হ্যালোজেন যেটা, এটা হচ্ছে নেগেটিভ আর RCO হচ্ছে পজিটিভ। তার মানে আমাদের পজিটিভটা হচ্ছে বেনজিনের মাথায় বসবে, তাহলে আলটিমেটলি যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজিনের মাথায় হচ্ছে COR। সো এটার নাম এখানে যদি আমরা ধরো এখানে আমরা আর এর জায়গায় দিছিলাম CH3 তারপর CO আর এখানে দিছিলাম ক্লোরিন, তাহলে এখানে তো যুক্ত হইতো কারা, যুক্ত হতো হচ্ছে ক্লোরিন নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এখানে আলটিমেটলি যে যৌগটা তৈরি হতো সেটা হচ্ছে COCH3। এই যৌগটার নামটা ইম্পর্টেন্ট, MCQ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসিটোফেনন। এই যৌগের নামটা হচ্ছে অ্যাসিটোফেনন। কি অ্যাসিটোফেনন। তাহলে ফিডেলক্রাফট অ্যাসাইলেশনে আমরা কি পাইলাম, অ্যাসিটোফেনন। অ্যালকাইলেশনে কি পাইলাম, টলুইন। মনে থাকে জানো, ঠিক আছে। আর এবং এখানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড, এই যৌগ জিনিসগুলো যে কোনো একটা দিতে হবে। আচ্ছা, সো এটা কেন দিতে হবে, এটা কেন দিতে হবে আমরা যদি একটু বলি, আমাদের এই যে এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড দেওয়া লাগবে একটাই রিজনে, যে আমাদের ইলেকট্রোফাইল তৈরি করার জন্য। কেন দিতে হবে, এই জিনিসগুলো দেওয়ার রিজন হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল আলটিমেটলি বেনজিনের মাথার উপর বসছে পজিটিভটা, এটা যদি তৈরি না হয় তাহলে কেমনে অ্যাটাক করবে, তাহলে ইলেকট্রোফাইল তৈরি করার জন্য আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড দিচ্ছি, লুইস অ্যাসিডগুলো। এখন এটা শুষ্ক অবস্থায় কেন দিব ভাইয়া, আমার উদ্দেশ্য ইলেকট্রোফাইল তৈরি করা। আমি যদি এটাকে ভেজা অবস্থায় দিই তাহলে এটা অত্যন্ত রিঅ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে বিক্রিয়া করে ফেলবে আগে অন্য কারোর সাথে। সো এটা যেহেতু বিক্রিয়া করে ফেললে অন্য কারোর সাথে বিক্রিয়া করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য একটা পার্টিকুলার যৌগের সাথে বিক্রিয়া করে সেটা হচ্ছে কি করা, ইলেকট্রোফাইল তৈরি করা। এখন সে যদি আগেই যদি অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে রিঅ্যাকশন করে ফেলে তাহলে তো আমার যে ইলেকট্রোফাইল তৈরি হবে না। সো আমরা ইলেকট্রোফাইল তৈরি করার জন্যই সেটা হচ্ছে শুষ্ক অবস্থায় এইগুলো দিক। আর শুষ্ক অবস্থায় দেওয়ার আরেকটা রিজন হচ্ছে যে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটাই যেন সে করে, অন্য কারোর সাথে যেন রিঅ্যাকশনে অ্যাটাচ না হয়ে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম শুষ্ক অবস্থায় কেন দিই, আমরা হচ্ছে এই লুইস অ্যাসিড গুলো কেন দিই, ইলেকট্রোফাইল তৈরি করার জন্য বা পজিটিভ চার্জ যৌগটা তৈরি করার জন্য। এবার আসো আমরা যদি এই বিক্রিয়ায়, এটা গেল ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা গেল অ্যাসাইলেশন, এটাকে বললাম হ্যালোজিনেশন, এটা হচ্ছে আমাদের কি, এটা ক্লোরিনেশন, ক্লোরিন যুক্ত হচ্ছে, এটা হচ্ছে হ্যালোজেন যুক্ত হচ্ছে, হ্যালোজিনেশন মানে ন্যাশন বিক্রিয়া। এটাকে এক কথায় বলবো ন্যাশন বিক্রিয়া। এটা কি, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড যুক্ত হচ্ছে, মানে নাইট্রিক অ্যাসিড দিয়ে করা হচ্ছে। এটা এই বিক্রিয়ার নাম হচ্ছে ভাই নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় মনে রাখবা, নাইট্রেশন বিক্রিয়ায় যে কথাটা হয় নাইট্রিক অ্যাসিড যোগ করা হয় এবং নাইট্রিক অ্যাসিডের সাথে একটা শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয়, গাঢ় অবস্থায় 60 ডিগ্রি টেম্পারেচার দেওয়া হয়। সো এখানে যে ইলেকট্রোফাইলটা এসে অ্যাটাক করে সেটা হচ্ছে বেনজিনের মাথায় হাইড্রোজেন বের হয়ে নাইট্রো গ্রুপটা ঢুকে, তো এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন এবং এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি হয় সেটা হচ্ছে নাইট্রো। সো এটাও তৈরি হয় হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের সম্মিলিত একটা অ্যাকশনের মাধ্যমে। সো নাইট্রোবেনজিন তৈরি হলো, ঠিক আছে। আর এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেল। তারপরে যদি আমরা সালফোনেশন করি, সালফিউরিক অ্যাসিড যোগ করি, এটার নাম হয়ে যায় ভাইয়া সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়ায় কি হয়, সালফোনেশন বিক্রিয়া যেটা হয় বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়, বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিনের মাথায় SO3H, এটার নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম কি ভাইয়া, বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, এটার নাম নাইট্রোবেনজিন, আর এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, আর লাস্টে একটা আছে, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি, তোমরা এটাকে পজিটিভ নেগেটিভ আকারে ভাঙবা, ভেঙে করো। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা পজ করে এটা ট্রাই করো, ট্রাই করে দেখো ভাইয়ের সাথে মিলাই নাও এখন হচ্ছে কিনা। সো ভাইয়া আশা করি তোমরা প্র্যাকটিস করছো। এখন দেখি, আমরা জানি ক্লোরিন নেগেটিভ বেনজিন পজিটিভ, আমরা জানি পজিটিভ অংশটা এই পাশের বেনজিনের সাথে যুক্ত হবে, হাইড্রোজেন বের হয়ে যাবে। তার মানে এই পাশে একটা বেনজিন, এই পাশে একটা বেনজিন, দুইটা বেনজিন এখন যুক্ত হবে। তাহলে দুইটা বেনজিনকে মুখোমুখি লিখবা, এই যে এইভাবে একটা হাত দিয়ে যুক্ত করে দিবা। সো এটা দুইটা বেনজিন বা হচ্ছে দেখো এই পাশে একটা ফিনাইল মূলক, এই পাশে একটা ফিনাইল মূলক যুক্ত হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে ডাইফিনাইল, ডাই
ফিনাইল। সো এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিছি। সো এটার নাম হচ্ছে ডাইফিনাইল। সো এই হচ্ছে ভাইয়া বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলা। আমরা আশা করি বুঝতে পারছি কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলতেছি, কারণ ইলেকট্রোফাইল এসে বসতেছে, হাইড্রোজেন বের হচ্ছে, ও এসে বসতেছে, তাই প্রতিস্থাপন, ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করতেছে, তাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই জন্যই আমি তোমাকে আগের কনসেপ্টে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল পড়ায় আসছি। ইলেকট্রোফাইল হচ্ছে দুনিয়ার যত পজিটিভ চার্জ, নিউক্লিওফাইল হচ্ছে দুনিয়ার যত নেগেটিভ চার্জ। এই ব্যাপারটা মাথায় রাখলে এইগুলো তুমি পারবা। এখন প্রতিটা বিক্রিয়া আমি তোমাকে এখানে এই লাস্টেরটা বাদে প্রতিটা বিক্রিয়ার মেকানিজম তোমাকে পড়া লাগবে। তুমি এই বিক্রিয়াগুলো লিখলে সর্বোচ্চ 1 মার্ক তুমি পাবা। তোমাকে যদি 3 মার্কের কোশ্চিন আসে তাহলে তোমাকে মেকানিজম ব্যাখ্যা করলে তুমি আর বাকি নাম্বারগুলো পাবা। ঠিক আছে, তোমার মেকানিজমটাই মূলত এক্সামে আসবে, যে আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা লিখো, তারপর আমাদের ক্লোরিনেশন নাইট্রেশনের মেকানিজমগুলো লিখো, সালফোনেশনের মেকানিজমগুলো লিখো। সো এই মেকানিজমটা বোঝাটা ইম্পর্টেন্ট, মেকানিজমটা আমাদের এক্সামে আসবে। ঠিক আছে, সো আমরা তাহলে এখন যে কাজটা করব, আমরা এই বিক্রিয়াগুলোর মেকানিজম দেখব। 2টা মেকানিজম বা 3টা মেকানিজম দেখলে তুমি বাকিগুলা অটো রিলেট করে ফেলতে পারবে। ঠিক আছে, সো আমরা আশা করি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যদি প্রোডাক্ট লিখতে দেয় তা অন্তত এটা লিখতে পারবো। তো ভাইরা এখন আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলগুলো দেখব। আমরা গত ক্লাসে ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ছিল সেগুলো দেখছি। এখন আমরা যেটা করব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলগুলো দেখব। সো কৌশলের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নাইট্রেশন। সো সেটা দিয়ে আমরা শুরু করি। তো তোমাদের যখন এরকম বিক্রিয়াগুলোর কৌশল লিখতে দিবে, তোমরা ফার্স্ট অফ অল বিক্রিয়াটা আগে লিখে ফেলবা, তারপর কৌশল ব্যাখ্যা করা শুরু করবা। সো নাইট্রেশন বিক্রিয়াটা কেমন ছিল, যে তুমি এরকম বেনজিন নিছিলা, একটা হাইড্রোজেন বের করা ছিল, এই বেনজিনের মধ্যে তুমি হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে তুমি নাইট্রেশনে জানো তুমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করো। 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার থাকে। সো আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লিখে দিলাম। এই যদি অবস্থা হয়, আমরা জানি যে আমাদের এখানে নাইট্রেশনের নাইট্রোবেনজিন তৈরি হতো, তার মানে ইলেকট্রোফাইল হিসেবে NO2টা হাইড্রোজেনকে রিপ্লেস করতো, তাহলে এটা হয়ে যেত নাইট্রোবেনজিন, আর এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় এখনো। সো এই যদি অবস্থা হয় তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের এই বিক্রিয়ার কৌশলটা কিভাবে আগাচ্ছে। দেখো, বিক্রিয়ার কৌশলে আমি ফার্স্টে তোমাকে বলে দিচ্ছি যে বিক্রিয়ার কৌশলে সবসময় তুমি মনে রাখবা যে আমাদের বেনজিন প্রথমে অ্যাটাক হবে না, আমাদের যে প্রভাবকগুলো আমরা নিয়ে বিক্রিয়াটা করতেছি তারা রিয়াকশন করবে। ফিডেলক্রাফট অ্যালকাইলেশনে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ হয়। সো ও হচ্ছে রিয়াকশন করবে, যার সাথে তুমি হচ্ছে এই জায়গায় রিয়াকশন করাবা। তাহলে এর উপরে যারা থাকবে এরাই সবসময় রিয়াকশনে ফার্স্ট ধাপে অংশ নেবে। সো ফার্স্ট ধাপে আমার কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করা, ইলেকট্রোফাইল তৈরি ও নিউক্লিওফাইল তৈরি। তাহলে ইলেকট্রোফাইল তৈরি করা ফার্স্ট ধাপের আমার উদ্দেশ্য। নিউক্লিওফাইলও কিন্তু এখানে তৈরি হয়। সো ইলেকট্রোফাইল তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এই দুইজনের মধ্যে রিয়াকশন করতে হবে। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এই দুজনের মধ্যে রিয়াকশন করতে হবে। এখন তোমাকে আমি একটা বিষয় মনে করাই, অনেকে অনেকভাবে পড়ো, মনে থাকে না। নাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডও একটা অ্যাসিড, দুইজনই অক্সো অ্যাসিড। যারা রাসায়নিক পরিবর্তন পড়ছো বুঝতে পারছো। এই অক্সো অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, এই অক্সো অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6, তার মানে মোর অ্যাসিডিক হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড হচ্ছে মোর অ্যাসিডিক, তাই এটা অ্যাসিড হিসেবেই কাজ করবে। আর আমরা শিখে আসি 1 বনে 2 ভাগ থাকতে পারে না, ব্যাপারটা এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে এটা যদি অ্যাসিড হিসেবে কাজ করে, এই পার্টিকুলার বিক্রিয়ায় এই নাইট্রিক অ্যাসিড বেজ হিসেবে কাজ করে বা ক্ষার হিসেবে কাজ করে। তোমার এই কোশ্চিনটাও বিগত বছরে আসছে যে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড কি হিসেবে কাজ করে। অ্যাসিড তোমরা মনে করতে পারো বা প্রভাবক লিখে দাও অনেকে, না, এটা আসলে ক্ষার বা বেজ হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা জানি বেজগুলো ভাঙার সিস্টেম হচ্ছে ওরা হচ্ছে যৌগে OH দান করে ফেলে। তাহলে ও কিভাবে ভাঙবে, ও হচ্ছে OH আর NO2 আকারে ভাঙবে। কি আকারে ভাঙবে, OH আর NO2 আকারে ভাঙবে। তারপর আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে H দান করে, তাহলে ও হচ্ছে H আকারে ভাঙবে আর HSO4 আকারে ভাঙবে। তাহলে HSO4 হচ্ছে মাইনাস আর H প্লাস, NO2 প্লাস, OH মাইনাস। তাহলে আলটিমেটলি কি হলো, আমার যে ইলেকট্রোফাইল আমি চাচ্ছিলাম NO2 প্লাস, ওটা কিন্তু তুমি পেয়ে গেছো। তার মানে এখানে NO2 প্লাস তৈরি হয়েছে, তারপরে আমার এখান থেকে তৈরি হয়েছে HSO4 মাইনাস,
আর এরা সবাই মিলে একটা হাইড্রোনিয়াম আয়ন বা পানির অণু গঠন করে। সো আমরা হাইড্রোনিয়াম আয়ন দিয়ে দেখাই দিলাম। সো আমার এখানে যে পজিটিভ চার্জ সেটাকে আমরা বলি কি ইলেকট্রোফাইল। আমার ইলেকট্রোফাইল তৈরিও ডান, আবার HSO4 মাইনাস আমার নিউক্লিওফাইল তৈরিও ডান। তাহলে আমি প্রথম ধাপে ইলেকট্রোফাইলও পেয়ে গেলাম, নিউক্লিওফাইলও পেয়ে গেলাম। এবার সেকেন্ড ধাপে আসো। সেকেন্ড ধাপে আমি যে ইলেকট্রোফাইলটা এত কষ্ট করে তৈরি করলাম, এই ইলেকট্রোফাইল তো বেনজিনের মাথায় বসাইতে হবে, তাই না? সো আমরা এবার সেকেন্ড ধাপে ইলেকট্রোফাইল বেনজিনকে যে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল অ্যাটাক বা ইলেকট্রোফাইল লিখবা যে বেনজিন রিংয়ে আক্রমণ করবে, ইলেকট্রোফাইল বেনজিন রিংয়ে আক্রমণ করবে, বা বলতে পারো এটার নাম তুমি আরেকটা নাম দিতে পারো সিগমা কমপ্লেক্স গঠন। এটাকে তুমি বলতে পারো সিগমা কমপ্লেক্স গঠন। সিগমা কমপ্লেক্সকে একটু পরে আমরা বুঝবো। দেখো সিগমা কমপ্লেক্স গঠন কিভাবে হয়, যে আমরা তাহলে এবার বেনজিন রিংটা নিয়ে নিচ্ছি, বেনজিন রিং নিলাম, এখানে H আছে। সো এই জায়গায় আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কি আছে NO2+ নাইট্রো, এ যে এখন অ্যাটাক করবে। সো এ যে যদি অ্যাটাক করে আমাদের হাইড্রোজেনকেও প্রথমে পুরোপুরি রিপ্লেস করতে পারে না। এই জায়গায় যেটা হবে হাইড্রোজেন এরকম থাকবে আর এখানে NO2টা এইভাবে বসবে। সো এই দেখো একটা হাতে দুইজন মিলে বসছে, তাইলে এটা একটা অস্থায়ী অবস্থা। এই অস্থায়ী অবস্থা বোঝানোর জন্য এই যে এইভাবে একটা সিগমা কমপ্লেক্স বোঝানো হয়। এই যে এরকম অর্ধেক এরকম রেজোনেন্স টাইপ দেখানো হচ্ছে, এটা খুবই একটা অস্থায়ী অবস্থা। অস্থায়ী অবস্থা, এই অবস্থাটা খুব দ্রুতই ভেঙে যায়। এই অস্থায়ী অবস্থা এটাকেই বলা হচ্ছে ভাইয়া সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সটা গঠন করা হচ্ছে আমার সেকেন্ড ধাপের পদ্ধতি, এটাকে ইলেকট্রোফাইল অ্যাটাক বলা হয়। থার্ডে আমরা যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে এবার নিউক্লিওফাইল যে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল তৈরি করছো, ওটা যে অ্যাটাক করার মাধ্যমে আমার যেই হচ্ছে প্রভাবক সালফিউরিক অ্যাসিড ছিল ওকে আমরা ফিরে পাবো। আবার প্রভাবক কিন্তু সবসময় লাস্টে তোমাকে ফিরে পেতেই হবে যেভাবেই হোক। তাহলে আমরা যে সিগমা কমপ্লেক্সটা পাইলাম, এই যে আমাদের সিগমা কমপ্লেক্স, এক হাতে H এক হাতে NO2 আর এখানে এরকম ডট 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 দিয়ে এখানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, সো এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির একটা গোল দেখা যাচ্ছে। এখানে আমাদের নিউক্লিওফাইল হিসেবে HSO4 মাইনাস আছে, ও এসে অ্যাটাক করবে। ও এসে যদি অ্যাটাক করে, দেখো আমাদের এই HSO4 এ মাইনাসে একটা হাইড্রোজেনের ঘাটতি আছে সালফিউরিক অ্যাসিড থেকে। সো ও ওই হাইড্রোজেনকে নিয়ে ওই দুইজন মিলে হচ্ছে সালফিউরিক অ্যাসিড বানাই ফেলবে। আর ও যখন বের হয়ে যাবে তখন কি এক হাতে একজন একটা স্থায়ী অবস্থার সৃষ্টি হবে, তখন যৌগটা হয়ে যাবে বেনজিনের উপর NO2, দ্যাটস মিন নাইট্রোবেনজিন। তাইলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে গেলাম, কৌশল পেয়ে গেলাম। এইগুলো যদি তুমি সুন্দর মতো লিখে আসতে পারো তাইলেই ভাইয়া তুমি বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া থেকে ফুল মার্কস ক্যারি করতে পারবা, ঠিক আছে? সো আমরা নেক্সটে দেখবো হচ্ছে ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। সো ভাইয়ারা আমরা বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া দেখছি। 2 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। সো ফিডেল-ক্রাফট অ্যালকাইলেশন কেমন ছিল, যে আমরা ফার্স্ট অফ অল বেনজিন নিতেছিলাম, বেনজিন নিলাম, সো এখানে অ্যালকাইল হ্যালাইড যোগ করব। সো অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা একবারে অ্যালকাইল হিসেবে CH3 নিলাম আর হ্যালোজেন হিসেবে Cl নিলাম। নিয়ে এর মধ্যে আমরা কি করতাম, আমরা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা FeCl3 যেটা তুমি দিতে চাও দাও। সো দিলে আমাদের যে ব্যাপারটা হইতো, এখানে ছিল হচ্ছে পজিটিভ পোর্শন, এটা ছিল নেগেটিভ। পজিটিভটা হাইড্রোজেনকে যে রিপ্লেস করে এই ইলেকট্রোফাইল হচ্ছে CH3 পজিটিভ। সো CH3 পজিটিভটা ওকে করে এখানে টলুইন তৈরি করতো, ঠিক আছে? টলুইন তৈরি করতো আর এখানে আমাদের তৈরি হতো কি HCl, ঠিক আছে? এখানে তৈরি হতো কি HCl। সো এখন আমরা একটু দেখি যে আমাদের এই বিক্রিয়ার মেকানিজম কি। আগেরটা যদি তুমি বুঝো, এখন তুমি এটা নিজেই পারা উচিত। তারপরে আমি দুই নাম্বার তো এটা একটু দেখাই দিই। সো ফার্স্ট ধাপ ইলেকট্রোফাইল তৈরি আর নিউক্লিওফাইল তৈরি, তুমি এটা দুইটাই লিখতে পারো বা ইলেকট্রোফাইল তৈরি লিখতে পারো। সো ইলেকট্রোফাইল তৈরি করতে গেলে বেনজিন বাদে বাকিদের রিয়াকশন করাও। বাকি কি আছে আমাদের হচ্ছে CH3Cl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে AlCl3 এর রিয়াকশন করাবা। সো এখানে আমাদের যে কাহিনীটা হবে সেটা হচ্ছে এই AlCl3 এখানকার যে নেগেটিভ পোর্শন আছে ক্লোরিনকে নিয়ে একটা হচ্ছে নিউক্লিওফাইল AlCl4 মাইনাস তৈরি করবে। আর আমাদের ইলেকট্রোফাইল CH3 এটা তো পজিটিভ ছিল, এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। সো আমরা জানি ইলেকট্রোফাইলটা আলাদা হবে, তাহলে এটা আমার সেই কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল, এটা আমার সেই কাঙ্ক্ষিত নিউক্লিওফাইল, ঠিক আছে? তাহলে আমার ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তৈরি ডান। এবার আমরা এই ইলেকট্রোফাইল দিয়ে বেনজিন রিংকে অ্যাটাক করাবো, তাহলে বা সিগমা কমপ্লেক্স গঠন করব। তাহলে ইলেকট্রোফাইল এসে এখন অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল কাকে অ্যাটাক করবে? অবভিয়াসলি বেনজিন রিং এর উপর বসতে চাই, বেনজিন রিংকে অ্যাটাক করবে। সো বেনজিন এখানে আছে, বেনজিনের মাথার উপর H আছে, ও কি করবে আমার ইলেকট্রোফাইল
এসে বেনজিন রিংকে অ্যাটাক করলো। সো অ্যাটাক করলে বলছিলাম যে বেনজিনের এক হাতে দুইজন এসে বসার ট্রাই করবে। এক হাতে যদি দুইজন এসে বসার ট্রাই করে, এখানে এইচ এখানে CH3 পজিটিভ, সো দুইজন এসে যদি বসে তাহলে এই জায়গায় একটা অস্থায়ী যৌগের সৃষ্টি হবে, যেটাকে আমরা বলতেছিলাম সিগমা কমপ্লেক্স। অর্ধচন্দ্রাকৃতি দিতে পারো বা এরকম ডট 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 দিয়ে এরকম অর্ধচন্দ্রাকৃতি দিতে পারো, হ্যাঁ এই যে এরকম। সো এই হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন হয়ে গেল। এই সিগমা কমপ্লেক্স পরবর্তীতে আমাদের নিউক্লিওফাইলের সাথে অ্যাটাক করবে, মানে নিউক্লিওফাইল হচ্ছে এবার অ্যাটাক হবে। নিউক্লিওফাইল এসে সিগমা কমপ্লেক্সকে অ্যাটাক করবে। এবার নিউক্লিওফাইল যখন এসে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করলে আমার কাঙ্ক্ষিত যে জায়গাটা সেটা আমরা পেয়ে যাব। সো আমরা দেখি কিভাবে পাই। নিউক্লিওফাইল হিসেবে কি আছে, AlCl4 মাইনাস। সো আমাদের AlCl3 এটা কিন্তু ফিরে পেতে হবে। তাহলে কি হবে দেখো তো, AlCl3 ফিরে পেতে গেলে এখানে একটা ক্লোরিন বেশি আছে, এই ক্লোরিন হচ্ছে বের হবে আর এখান থেকে হাইড্রোজেন বের হবে, দুইজন মিলে HCl বানায় ফেলবে। তাহলে আমি এখানে AlCl3 ফিরে পাইলাম, আর এখান থেকে যখন হাইড্রোজেন বের হয়ে চলে যাবে তখন এই জায়গায় কার্বন এখানে হচ্ছে বেনজিনের মাথায় আমার CH3টা পেয়ে যাব। আমার ইলেকট্রোফাইল বসে গেছে, আমি টলুইন পেয়ে গেছি, আমি AlCl3 পেয়ে গেছি, আমার রিয়াকশন কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। সো আমি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন তোমাকে দেখাই দিছি, তুমি 3 নাম্বার অ্যাসাইলেশনটা নিজে প্র্যাকটিস করবা। অ্যাসাইলেশনে কি কি করবা আমি এখন জাস্ট একটু মুছে মুছে দেখাই দিচ্ছি, জাস্ট আমি একটু মুছে মুছে দেখাই দিচ্ছি কারণ তুমি অ্যালকাইলেশন তো পারছো। সো অ্যাসাইলেশনে যেটা হবে CH3Cl এর জায়গায় এটা হবে CH3COCl। সো এখানে হচ্ছে পজিটিভটা থাকবে, Cl এর নেগেটিভ থাকবে, তাহলে এখানে হবে COCH3, এখানে কি হবে COCH3, এতটুকুই পার্থক্য। এরপরে আসো ইলেকট্রোফাইল তৈরির সময় কি করবা, CH3COCl থাকবে, এখানে COCl থাকবে। সো আলটিমেটলি এখানে কি হবে, এখানে AlCl4 মাইনাস হবে আর এটা হবে COCH3, এটা হবে কি COCH3 বা CH3CO, বা এটা আমরা COCH3 দিতে পারি বা CH3CO দিতে পারি। ওকে, সো আমরা এখান থেকে যেটা বুঝলাম CH3CO আছে, তো এখন ইলেকট্রোফাইল যদি এসে অ্যাটাক করে তাহলে এখানে হচ্ছে COCH3 এসে অ্যাটাক করবে, তাহলে আলটিমেটলি এই জায়গায় কি যুক্ত হবে, COCH3 যুক্ত হবে। তো COCH3 যুক্ত হলে এই জায়গাও থাকবে কি COCH3, ঠিক আছে। এইসব জায়গাগুলো চেঞ্জ করলে মোটামুটি হয়ে যাচ্ছে। আলটিমেটলি তুমি যে যৌগটা পাবা সেটা হচ্ছে তোমার COCH3। তখন এটা টলুইন না হয়ে তখন এটা হয়ে যাবে কি আমাদের অ্যাসিটোফেনন, তখন এটা কি হয়ে যাবে অ্যাসিটোফেনন। যখন আমার এটা হবে অ্যালকাইলেশন না, যখন আমার এটা হবে কি অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন হলে এই যে যৌগগুলো এই জায়গায় জায়গায় চেঞ্জ আসবে। তাহলে আমি একসাথে অ্যালকাইলেশন এবং একসাথে অ্যাসাইলেশন দুইটাই শিখাই ফেললাম। আশা করি ভাইরা বুঝতে পেরেছি, কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা ভাইরা দেখো, এখন আমরা বেনজিনের সালফোনেশন দেখবো এবং সালফোনেশনটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী, ঠিক আছে, একটু ব্যতিক্রমধর্মী, এটা একটু এক্সট্রা করে মনে রাখবো। সো বেনজিনের সালফোনেশনে আমাদের যে রিয়াকশনটা হয়, আমরা ফার্স্ট অফ অল বেনজিন নিই, বেনজিনের উপর আমরা যদি এখন সালফিউরিক অ্যাসিড এখানে নিই, সো এখানে আমাদের SO3টা দেখাবা এখানে। সো দেখাইলে আমাদের যেটা হয়, আমরা জানি বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। সো এখান থেকে তোমাদের একটা ধারণা হইতে পারে বেনজিনের মাথায় যেটাই থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। সো এই বিক্রিয়া ইলেকট্রোফাইল হিসেবে আমাদের যে বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H যেটা, এটা কিন্তু ইলেকট্রোফাইল না। ইলেকট্রোফাইল হিসেবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে SO3। কিভাবে হয় চলো আমরা দেখি। প্রথম মেকানিজমে যেটা হয়, প্রথম ধাপে আমাদের দুইটা সালফিউরিক অ্যাসিড আমরা নিব, নিয়ে আমরা হচ্ছে যদি এটাকে আস্তে আস্তে ভাঙতে থাকে এটা, তাহলে এখানে আমরা জানি সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড। সো এটা হচ্ছে H+HSO4-। আমরা নাইট্রেশন বিক্রিয়াটা রিকল করি, নাইট্রেশন বিক্রিয়ায় HSO4- তৈরি হয়েছিল আর হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছিল, ওই দুটো আগে লিখে ফেলি। তাহলে এখানে আমাদের HSO4- তৈরি হবে আর এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে, আর এখানে তো SO3টা আমার যুক্ত তৈরি হবে। সো আমাদের সালফোনেশন বিক্রিয়ার ফার্স্ট ধাপে এটা তৈরি হয় এবং এই SO3 যেটা, এটাকেই বলা হয় আমার এখানে শক্তিশালী, একদম একটা শক্তিশালী ইলেকট্রোফাইল, ঠিক আছে। এখানে আমাদের শক্তিশালী ইলেকট্রোফাইল হিসেবে কে ইউজ হচ্ছে, SO3টা ইউজ হচ্ছে। ওকে, সো এটা হলো আমাদের ফার্স্ট ধাপ, আমরা ভেঙে ফেললাম। সেকেন্ড ধাপে কি হয়, এই যে আমার শক্তিশালী ইলেকট্রোফাইল তৈরি হলো, এটা এখন বেনজিনে যে অ্যাটাক করবে। সো বেনজিন রিং আছে, এখানে H আছে, সো ও যে যখন SO3টা এখানে যে যুক্ত হবে তখন ব্যাপারটা এরকম হবে যে বেনজিন এই পাশে একটা H থাকবে, এই পাশে একটা SO3 থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, তাহলে মানে এখানে একটা, এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি সিগমা কমপ্লেক্স গঠন করে ফেলছে। ওকে, সো থার্ড ধাপে যেটা হবে, এইখানে এই যে এই বিক্রিয়ায়
আমাদের যে নিউক্লিওফাইল হিসেবে যেটা আছে নেগেটিভ একমাত্র HSO4 মাইনাস ও এসে অ্যাটাক করবে, ও এসে যদি অ্যাটাক করে তাহলে HSO3 মাইনাস এখানে এভাবে থাকলো। এখন আমার নিউক্লিওফাইল HSO4 মাইনাস এসে অ্যাটাক করছে, তাহলে এই H আর HSO4 মাইনাস দুইজন মিলে কি বানায় ফেলবে ভাইয়া? সালফিউরিক অ্যাসিড বানায় ফেলবে, সালফিউরিক অ্যাসিড বানায় ফেললো। আর এই বেনজিনের মাথার উপর এখন পড়ে থাকলো কে? বেনজিনের মাথার উপর এখন পড়ে থাকলো হচ্ছে, বেনজিনের মাথার উপর কে পড়ে থাকবে ভাইয়া বলো তো? বেনজিনের মাথার উপর পড়ে থাকবে হচ্ছে SO3, এই SO3টা পড়ে থাকবে। তাহলে আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি, এতটুকু আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যখন বেনজিনের মাথায় ও একাই আছে তখন কি এই জায়গায় আমাদের অবশ্যই সিগমা কমপ্লেক্স টার্ন নাই, কিন্তু আমার তো SO3H পাও নাই, SO3H পাইতে হতো, তাইলে আমার আরেকটা পোরশন কিন্তু এখনো হাইড্রোনিয়াম আয়ন কিন্তু এখনো বিক্রিয়ায় অংশ নেয় নাই। সো লাস্ট পেজে কি হবে, আমার এই বেনজিনের SO3H তো SO3 মাইনাস তো এখানে ছিল, হাইড্রোনিয়াম আয়ন এসে এবার এখানে অ্যাটাক করবে। হাইড্রোনিয়াম আয়নটা তুমি এভাবে মনে রাখতে পারো, ভাঙবে কিভাবে? এখানে H প্লাস আকারে ভাঙবে আর পানি আকারে ভাঙবে। তাহলে এই H প্লাস এই SO3 মাইনাসের উপরে এসে বসে পড়বে, তাহলে এটা হবে SO3H আর এখানে পানিটা আলাদা হয়ে যাবে। সো আমাদের সালফোনেশন বিক্রিয়াটা একটু ব্যতিক্রম ছিল মেকানিজমটা, বাট অনেক সময় যদি পরীক্ষায় দিয়েও দেয় আমরা তাহলে ইনশাআল্লাহ অ্যান্সার করে আসতে পারবো। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। আর তোমাদের একটা বাড়ির কাজ দিতেছি, সেটা হচ্ছে 5 নাম্বার বিক্রিয়া, সেটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। ভাইয়া এই বিক্রিয়াটা একটু নিজে প্র্যাকটিস করো, ক্লোরিনেশন বিক্রিয়া, এটা প্র্যাকটিস করে অবশ্যই অবশ্যই নোটের সাথে অ্যাড করে দিবা। ভাইয়া যদি নোট পাই তখন কিন্তু আমি সামনের ক্লাসগুলো আবার আনবো। তোমাদের অনেক দিন তোমাদের গড়িমসির কারণে তোমাদের ক্লাস কিন্তু আটকানো ছিল, ঠিক আছে। যদি তোমরা ভালো মতো পড়ালেখা করো, ভাইয়া হচ্ছে নিজের এন্ড থেকে অসুস্থ ছিলাম, সব কিছু ছিলাম, তাও ক্লাসটা নিয়ে দিচ্ছি, তোমরা তারপরেও আমি নিচ্ছি, কিন্তু তোমাদের যদি গড়িমসি দেখি, তোমরা যদি নোট পাতি শেয়ার না করো, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া আমি হচ্ছে দরকার কি, যারা তোমরা ক্লাস দেখো না, আমার ক্লাস দিয়ে লাভ আছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তাইলে ক্লোরিনেশন বিক্রিয়াটা অবভিয়াসলি তোমার খাতায় যেন থাকে, কারণ এটাও ইম্পর্টেন্ট। এখানে যে 5 টাইপসের বিক্রিয়া তুমি দেখলা, প্রতিটা এক্সামে মেকানিজম সব ব্যাখ্যা করতে দেয়। সো তুমি যদি এখন কোনোটা ছেড়ে যাও, তোমার হচ্ছে ঝামেলা হবে। তুমি একটা যদি ভালো করে শিখো, তাইলে তুমি প্রত্যেকটা অ্যান্সার করতে পারো। ফার্স্ট ধাপ ইলেকট্রোফাইল তৈরি, সেকেন্ড ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল অ্যাটাক, থার্ড ধাপ হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক। তাইলে আমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো শেষ, এরপরে আমরা দেখব বেনজিনের সংযোজন বিক্রিয়াগুলো দেখব, ঠিক আছে। সো ভাইরা, তাহলে আমরা নেক্সট টাইপের জন্য প্রস্তুত হই। সো ভাইরা, আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো শেষ করছি, এখন আমরা দেখব বেনজিনের সংযোজন বিক্রিয়াগুলো। তো সংযোজন বিক্রিয়া কয়েক ধরনের হয়, হাইড্রোজিনেশন যেখানে হাইড্রোজেন যুক্ত হবে, ক্লোরিনেশন যেখানে ক্লোরিন যুক্ত করবা, ওজনীকরণ যেখানে ওজনের অণুটা যুক্ত করবা। সো দেখো, আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে হাইড্রোজিনেশন দিয়ে শুরু করি। আমরা যদি বেনজিনের স্ট্রাকচার দেখি, বেনজিনটা তো আগে এঁকে নিই, দাঁড়াও। সো CH 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 এবং প্রতিটা এই জায়গায় ডাবল বন্ড থাকে, একটা অন্তর একটাই ডাবল বন্ড থাকে। ওকে, সো এই যদি বেনজিনের স্ট্রাকচার হয়, আমরা কি করব? এখানে হাইড্রোজিনেশন করব। হাইড্রোজিনেশন মানে এই জায়গায় আমরা হাইড্রোজেন অ্যাড করব। সো সংযোজন বিক্রিয়ায় যেটা হয়, এখানে তুমি হিট দিয়ে দিবা। সংযোজন বিক্রিয়ায় যেটা হয়, যে সংযোজন বিক্রিয়া কখন হতে পারে, আমরা আগেই বলছি যে পাই বন্ধনগুলো দুর্বল বন্ধন, এটা যদি ভাঙে হাত ফাঁকা হয় তাহলে সংযোজন বিক্রিয়া হতে পারবে। তাইলে আমরা যদি এখানে যে পাই বন্ধন আছে এটাকে ভেঙে ফেলি, এটাকে ভেঙে ফেলি, এটাকে ভেঙে ফেলি, একটা পাই বন্ধন ভাঙলে দুইটা করে হাত ফাঁকা হয়। তার মানে একটা পাই বন্ধন যদি ভাঙে, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন ঢুকবে, এই কার্বনে একটা হাইড্রোজেন ঢুকবে। তাহলে এই কার্বনে যদি একটা হাইড্রোজেন ঢুকে, তাহলে এটা হয়ে যায় হচ্ছে এই কার্বনে একটা, 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 এরকম প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন ঢুকবে। তাহলে আগে আমার ছিল C6H6, এখন হয়ে যাবে এটা C6H12, এবং এখন দেখতে এটা এমন হবে, ডাবল বন্ড থাকবে না, জাস্ট বেনজিনের এই যে এরকম চাকরিক গঠনটা থাকবে। তাইলেই তোমার হচ্ছে এখানে তুমি বুঝে যাবে C6H12। কারণ আমরা আগেই শিখে আসছি অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যদি কোনো রকম
গঠন তুমি দেখাইতে চাও সেটা না প্রকাশ করলে হবে, জাস্ট তুমি এভাবে দেখাই দিলে হবে। তুমি কিভাবে হইছে দেখো, এখানে কার্বন, প্রতি কোণায় কার্বন 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 কার্বন। এখন প্রতি কার্বনের একটা দুইটা হাত পূর্ণ আছে, তাহলে বাকি দুইটা হাতে কি আছে? হাইড্রোজেন আছে। বাকি দুইটা হাতে কি আছে ভাইয়া? হাইড্রোজেন আছে। বাকি দুইটা হাতে হাইড্রোজেন আছে। সো এইভাবে তুমি এটাকে ফিল আপ করে ফেলো। দেখো দেখবা যে ভাই আমার C6H12 হয়ে গেছে। কি হয়ে গেছে? C6H12। তাহলে এটাকেই বলতেছিলাম C6H12, বা আমার হচ্ছে সাইক্লো, এটার নাম কি বলো তো? এটার নাম তোমরা আমাকে বলবে। এটার নাম ছিল বেনজিন, আর এটার নাম কি দেখো তো? এটার নাম কি? এটার নাম কি? কার্বন কয়টা? 6টা না? আর এটা তার হচ্ছে সাইক্লো যৌগ, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লো হেক্সেন। ঠিক আছে, সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এটার নাম কি? সাইক্লোহেক্সেন। ওকে, সো এটা গেল 1 নাম্বার হাইড্রোজিনেশন। সেম ভাবে তুমি ক্লোরিনেশনটা করবা, সেম ভাবে। তাহলে CH 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 সো এই হচ্ছে আমাদের ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। আমি যদি ক্লোরিনেশন করি তাহলে এখানে 3 অণু দিবা, ক্লোরিনেশন করবা, টাইম এখানে দিবা। সো ক্লোরিনেশন করলে এটা অবশ্যই ক্লোরিনেশনটা ইউভি লাইটের উপস্থিতিতে হবে। আগের ক্লোরিনেশনে তুমি কি করছিলা? আগের ক্লোরিনেশনে তুমি যেটা করছিলা সেটা হচ্ছে তোমার ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড 20 ডিগ্রি সেন্টিগ্রেড টাইপ টেম্পারেচার থাকে, আর এইখানে তোমার ইউভি লাইটের উপস্থিতিতে তুমি ক্লোরিনেশন করবা। আবারও তোমার কি হবে? এই বন্ধন ভাঙবে, এটা ভাঙবে, এটা ভাঙবে, সংযোজন। তাহলে এইখানে একটা ক্লোরিন ঢুকবে, এটা একটা ক্লোরিন ঢুকবে, সো আলটিমেটলি সব কোণার মধ্যে তোমার ক্লোরিন ঢুকবে। তাহলে তুমি এই যৌগটার গঠন এমন দেখাইতে পারো যে আমার বেনজিন রিংয়ের থেকে কি হবে? বেনজিন রিংয়ের থেকে আমার যে কাহিনীটা হবে সেটা হচ্ছে জাস্ট এখানে আমার হচ্ছে এরকম একটা স্ট্রাকচার হবে, ডাবল বন্ডগুলো ভেঙে গেছে, তাহলে C6H6 আছে, আর প্রতি কোণায় হচ্ছে ক্লোরিন ঢুকছে, এরকম প্রতি কোণায় ক্লোরিন ঢুকছে, প্রতি কোণায় ক্লোরিন ঢুকছে। তার মানে এটার সংকেত হচ্ছে দাঁড়ায় C6H6, আর 6টা ক্লোরিন আবার ঢুকলো C6H6Cl6। এটার নাম হচ্ছে ভাই গ্যামাক্সিন। এটার নাম কি? গ্যামাক্সিন। এটার নাম কি? গ্যামাক্সিন বা লিন্ডেন। এবং এটা জীবাণুনাশক হিসেবে আমাদের ইউজ হয়। ঠিক আছে, জীবাণুনাশক হিসেবে ইউজ হয় গ্যামাক্সিন বা লিন্ডেন। এটা হচ্ছে এটার সংকেত, এটার নাম। ওকে, সো আমাদের তাহলে 2 নাম্বার বিক্রিয়াটাও আমরা বুঝছি। এবার 3 নাম্বার আমরা শিখবো, সেটা হচ্ছে বেনজিনের ওজনীকরণ। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় অনেক কঠিন করে শিখো, আজকে একটু সোজা করে শিখাই দিচ্ছি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ব্যাপারটা, আমরা আশা করি বুঝে গেছি। নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের বেনজিনের ওজনীকরণ। এরকম সো এটা হচ্ছে আমাদের CH, এটা CH, এটা CH, এটা CH, এটা CH, এটা CH, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। এটা ওজনের সাথে রিয়াকশন করব। সো ওজনের সাথে রিয়াকশন করলে আমরা জানতাম যে আমাদের অক্সিজেনের ব্রিজ তৈরি করা লাগে। সো অক্সিজেনের ব্রিজ যদি তৈরি করা লাগে তাহলে আমরা যে কাজটা করব, দেখো এখানে CH CH, এই CH এর মাঝে এইখানে আর একটা CH তো আসবে, তাই না? এই CH-টা এভাবে অক্সিজেনের ব্রিজ তৈরি করে দিব। আর এই কার্বন থেকে একটা অক্সিজেন, এই কার্বন থেকে একটা অক্সিজেন, এই দেখো 3টা অক্সিজেনের কিন্তু একটা অংশ ডান। এবার যেটা করব, এখান থেকে এইটা নামালাম, এটা নামানোর পর আবার এখানে CH দিলাম, দেওয়ার পরে এইখানে যে CH-টা আসবে, এই CH-টা দেওয়ার জন্য আমরা এখানে আবার আরেকটা অক্সিজেনের ব্রিজ তৈরি করে দিলাম। তাহলে এটা হয়ে গেল CH। ঠিক আছে, হলো CH। ওকে, সো এই কার্বন, এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন, এই হচ্ছে তোমার অক্সিজেনের একটা ব্রিজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কার্বন কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের দেখো একটার মাঝে কিন্তু তার পরেরটাই হচ্ছে আমরা ডিরেক্ট CH দিয়ে দিব, CH দিলাম, এবং এইখান থেকে যখন এটাই যাবে, যখন এই যে এটার থেকে এটাই যাব, এটার থেকে এটাই যাব, তখন আমরা আবার একটা অক্সিজেনের ব্রিজ তৈরি করে এখানে CH দিলাম। তাহলে এখান থেকে আমরা যদি দেখি CH-টা এদিকে দিই, এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন দিলাম, দুইজনের মাঝে ব্রিজ। আবার আমরা কি করব, আমাদের কয়টা কার্বন হয়েছে? 1 2 3 4 5 6, 6টা কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে তুমি হচ্ছে একটা হাত দিয়ে দাও।
সো তাইলে দেখো আমাদের কি হলো, আমাদের মোটামুটি অক্সিজেনের ব্রিজগুলো হয়ে গেছে। দেখো এইখানে আমরা এই কার্বন দুইটার মাঝে অক্সিজেন 3টা আছে, এই কার্বন দুইটার মধ্যে অক্সিজেন 3টা আছে, এই কার্বন দুইটার মধ্যে অক্সিজেন 3টা আছে। সো এখানে 3 অণু দিবা। ওকে, সো তাইলে এখানে একবারে আমরা কিন্তু যেটা করছি, এখন আমরা যদি এখানে জিঙ্ক আর পানি দিয়ে দিই তাহলে আলটিমেটলি এখানে বিক্রিয়াটা ভাঙা শুরু করবে। সো জিঙ্ক আর পানি দিলে এখানে ট্রাইওজোনাইট যৌগটা ভাঙা শুরু করবে। সো আমরা একবারে দেখাই দিই, একবারে যদি দেখাই দিই জিঙ্ক আর পানি দিয়ে, আমরা আবার এত বড় জিনিস ওখানে লিখতে চাচ্ছি না। সো দিলে এখানে যে কাহিনীটা হবে ভাঙাভাঙি শুরু হবে। সো ভাঙাভাঙিটা শুরু হয় এরকম যে এই অক্সিজেনে যে মাঝে যে অক্সিজেনটা দিছো দুইটা কার্বনের মাঝে, এই অক্সিজেনটা সবসময় রেখে তুমি ভাঙবা। তার মানে তুমি যদি এখন দেখো এইটা হচ্ছে আমার CHO, আবার এইটা হচ্ছে CHO, তাহলে তুমি যদি এই পোর্শন থেকে একটা ভেঙে ফেলো CHO, এই যে এরকম CHO এই হয়ে গেল। তারপর এই অক্সিজেনের এই সাইডে আবার ভাঙো, এই অক্সিজেনের ডান সাইডে ধরো এটা বাম সাইডে ভাঙছো, আবার এই অক্সিজেনের ডান সাইডে এবার ভাঙো, তাহলে এই যে এটা কি হয়েছে CHO, আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে CHO। তাহলে এই যে এতটুকু আমি ভেঙে ফেললাম, ঠিক আছে। আবার এই অক্সিজেনের তুমি হচ্ছে এই সাইডে ভাঙো CHO, তাহলে এই যে ভেঙে গেল, বোঝা গেছে। তাহলে আমাদের কি হইলো, এইটুকু হচ্ছে CHO, তাহলে আলটিমেটলি তৈরি হয়েছে CHO, এটা হচ্ছে CHO, এটা হচ্ছে CHO, আর এই জিনিসটা 3বার রিপিট হয়েছে, তাহলে 3 অণু CHO। আর এখানকার দেখো এই যে অক্সিজেন 3টা অক্সিজেন থেকে গেল, আর জিঙ্ক, তার মানে 3 অণু জিঙ্ক অক্সাইড। তো এই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া 3 অণু CHO, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল, এটার নাম কি গ্লাইঅক্সাল। তাহলে বেনজিনের ওজনীকরণে কি পাওয়া যায় ভাইয়া, গ্লাইঅক্সাল পাওয়া যায়। এবং তোমার যদি এটা আসে এখন তুমি এটা একেও দিতে পারবা, ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না। তাহলে এই ছিল বেনজিনের যত প্রকার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আগে দেখছে, এখন দেখলাম সংযোজন বিক্রিয়াগুলা। তো তোমাদের বেনজিনের এখান থেকে যদি তোমরা এটা পড়ো, গ নাম্বারে কিন্তু এই কোশ্চিনগুলো আসে, এবং ঘ নাম্বারে বেনজিনের যে অ্যারোমেটিক নেচারটা শো করে, রেজোনেন্স শো করে, এখান থেকে তোমার হচ্ছে অর্থপ্যারা নির্দেশক দিয়ে তাদের হচ্ছে রেজোনেন্স চিত্রটা আঁকতে দেয়, তারপর মেটা নির্দেশক দিয়ে তাদের রেজোনেন্স চিত্রটা আঁকতে দেয়। ওটা শিখলেই তোমার এক সেট কিন্তু টোটালি কমন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তাইলে আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি 1 আর 2 3 আর 3 6 মার্ক কাভার করে ফেলছে। এখন অর্থপ্যারা মেটা শিখলে একটা সেট কমন, কারণ এখান থেকে বেনজিন থেকে কোশ্চিন আসেই, এবং এখান থেকে কোশ্চিনগুলো যদি তুমি বুঝো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। সো ভাইয়ারা দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বেনজিনের অর্থপ্যারা নির্দেশকের রেজোনেন্স চিত্র, এটা আমরা দেখব। সো আমরা জানি OH এটা একটা অর্থপ্যারা নির্দেশক, এবং OH এ আমাদের লোন পেয়ার ইলেকট্রন আছে 2 জোড়া, অক্সিজেনে লোন পেয়ার ইলেকট্রন আছে 2 জোড়া। এই লোন পেয়ার ইলেকট্রন সে কি করবে, বেনজিন বলয়ে দান করবে। তাহলে খেয়াল করি আমরা যে এই যে অক্সিজেনের যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে ওটা কি করবে, ও বেনজিন বলয়ে দান করবে। সো যদি এই বেনজিন বলয়ে দান করতে চায় তাহলে ও এখানে দান করবে, এখানে যদি দান করে তাহলে বেনজিন বলয় ঠিক এই জায়গাটায় ডাবল বন্ড ফর্ম হয়ে গেল। বেনজিন বলয় এই জায়গায় যদি ডাবল বন্ড ফর্ম হয়, পাশে কি আবার ডাবল বন্ড থাকতে পারবে? তুমি আমাকে বলো তো, আমাদের রেজোনেন্স দেখানোর শর্ত কি ছিল? একটা ডাবল বন্ড পর একটা সিঙ্গেল বন্ড হইতে হতো, তাহলে এই জায়গায় আর ডাবল বন্ডটা থাকতে পারবে না। তাহলে এই জায়গার যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা এই জায়গায় হচ্ছে এই জায়গায় শিফট হবে। এই জায়গায় যদি শিফট হয়, ডাবল বন্ডে কি থাকে, ইলেকট্রন থাকে না, তাহলে এই জায়গাটা কি চার্জ হয়ে যাবে ভাইয়া? এই জায়গাটা হয়ে যাবে নেগেটিভ চার্জ। কি চার্জ হয়ে যাবে? নেগেটিভ চার্জ। তাহলে এই জায়গাটা আমাদের এই ইলেকট্রন যদি এখানে শিফট হয়ে যায়, এটা হয়ে যাবে, এই জায়গাটা হয়ে যাবে কি নেগেটিভ চার্জ। বোঝা গেছে এতটুকু? ওকে, সো এইখানে আমাদের পরবর্তীতে OH এর অবস্থাটা কি হলো? OH এর দুইটা হচ্ছে লোন পেয়ার ছিল, একটা লোন পেয়ার সে দান করে দিছে, তাহলে একটা লোন পেয়ার আছে। আর এই জায়গায় যেহেতু লোন পেয়ার দান করছেন, ইলেকট্রন দান করে দিলে সে হয়ে যায় কি ইটসেলফ পজিটিভ চার্জ, সে এখন পজিটিভ চার্জ হয়ে গেছে। এই কথাটা মাথায় রাখো। আচ্ছা, তাইলে আমাদের যে ব্যাপারটা হয়েছে, আমাদের এই জায়গায় ডাবল বন্ড হয়েছে, এটাই হওয়া যাবে না, আবার ডাবল বন্ড ফর্ম হতে হবে কোথায়? এখানে। ডাবল বন্ড যদি এখানে ফর্ম হতে হয়, তাহলে আমাদের এই ইলেকট্রন ধারী যে জায়গাটা, এটাকে এখন এই জায়গায় শিফট হতে হবে। এই জায়গায় যদি এটা
শিফট হয় তাহলে এই জায়গার যে ডাবল বন্ডটা ছিল, এই যে এখানে যে ডাবল বন্ড আছে, এখানে যে ডাবল বন্ড আছে, তাহলে এই জায়গায় যদি ডাবল বন্ড হতে হয় তাহলে এই জায়গার যে ডাবল বন্ড এটাকে আবার এখানে থাকা যাবে না, পাশাপাশি দুইটা ডাবল বন্ড তো থাকা যায় না। তাহলে এই ডাবল বন্ডের এই ডাবল বন্ডটার যে অংশটা ভেঙে যে এখানে ইলেকট্রন দান করবে, তাহলে এই জায়গায় তখন হয়ে যাবে কি, এই জায়গায় তখন হয়ে যাবে নেগেটিভ চার্জ, কারণ ডাবল বন্ড তো এই জায়গায় ডাবল বন্ড ভেঙে যে ডাবল বন্ডের ইলেকট্রনটা এখন এখানে, আর এই জায়গায় তোমার ইলেকট্রন দিয়ে দেওয়া মানে এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেছে, ডাবল বন্ড হয়ে গেছে এই জায়গায়, এখানে তো ছিলই OH বন্ড, এখানে পজিটিভ চার্জ। আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা আপাতত, আর এই জায়গায় একটা ডাবল বন্ড আছে। আচ্ছা, সো খেয়াল করো আমাদের আবার তাহলে শিফটগুলো কিভাবে দেখাবো, শিফটগুলো আবার যদি আমরা একটু খেয়াল করে দেখাই, তাহলে এই যে ইলেকট্রন এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড, এটাই হওয়া যাবে না, আবার এটাই হতে হবে। এটাই হতে গেলে ইলেকট্রনকে এখন এখানে শিফট হতে হবে, তাহলে ইলেকট্রন এখানে শিফট হয়ে গেলে এখানে যদি ডাবল বন্ড হতে হয় তাহলে এই জায়গার ডাবল বন্ড তো আবার থাকা যাবে না, তাহলে একে আবার কি করতে হবে, এই ডাবল বন্ডটাকে এইভাবে কোনায় এখানে দিতে হবে। এই ডাবল বন্ড যখন কোনায় এখানে এভাবে ইলেকট্রনটা দিল তখন এই জায়গায় হয়ে যাবে নেগেটিভ চার্জ, এখানে আমাদের ডাবল বন্ড ছিল, এখানে আমাদের ডাবল বন্ডটা ফর্ম হয়ে গেছে, এই ডাবল বন্ডটা ভেঙে গেছে, এই ডাবল বন্ডটা কি হয়েছে, ভেঙে গেছে। ডাবল বন্ড হইতে হবে কোথায়, এইখানে, তাহলে ও এখন এইখানে ডাবল ইলেকট্রনটা দিয়ে দিবে, এখানে আমার ছিল OH, এখানে এরকম হচ্ছে লোন পেয়ার, এখানে হচ্ছে পজিটিভ চার্জ। এখন কি হবে, এখন যে কাহিনীটা হবে, এই জায়গায় যখন সে হচ্ছে ইলেকট্রনটা দিয়ে দিল তখন এই জায়গার যে পাই বন্ধন ছিল, এই পাই বন্ধন আবার কি করবে, পাই বন্ধন আবার এই পজিটিভকে আমার ইলেকট্রনটা এই জায়গায় দিয়ে দিবে। সো দিয়ে দিলে আমার যে কাহিনীটা হবে, বা অক্সিজেনকে ইলেকট্রনটা ফিরাই দিবে, অক্সিজেনকে ইলেকট্রনটা যদি ফিরাই দেয় তাহলে আলটিমেটলি অক্সিজেন আগের মতো একদম প্রথম চিত্রের মতো করে লিখো, OH এরকম এরকম দুইটা লোন পেয়ার পেয়ে গেল, কারণ একটা বন্ধন আবার একটা ভেঙে গেল, এই জায়গায় আমার হচ্ছে একটা হয়েছে পাই বন্ধন, এখানে হয়েছে একটা, আর এই যে এই জায়গাটায় একটা পাই বন্ধন হয়ে গেল। সো এই হচ্ছে ভাইয়া আমাদের অবস্থা। আলটিমেটলি তোমার যে অবস্থাটা হয়েছে পরের চিত্রে আমি দেখাই দিই, সেটা হচ্ছে OH তুমি যদি এটাকে এখন দেখাও যে এরকম এখানে তোমার অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, কারণ দেখো অর্থ এবং প্যারা পজিশনে এই যে এখানে নেগেটিভ দেখাবা, এখানে হচ্ছে নেগেটিভ দেখাবা, আর এই জায়গায় হচ্ছে নেগেটিভ দেখাবা। সো এইগুলো হচ্ছে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার রেজোনেন্স চিত্রগুলো ছিল। এরপরে আমরা NH2, এটার আরেকটা আছে, আরেকটা প্র্যাকটিস করি, NH2টা প্র্যাকটিস করব, আবার CH3, আচ্ছা NH2টা তোমরা প্র্যাকটিস করো, আমি একটু বলে দিই। NH2টাতেও সেম লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে। সো NH2টাতেও সেম লোন পেয়ার ইলেকট্রন আছে, আমি আরেকটা প্র্যাকটিস করাচ্ছি, সেটা হচ্ছে NH2টা এভাবে লিখবা, এভাবে লেখার পরে দেখো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে এখানে আবার তুমি এই যে এখানে লোন পেয়ার ইলেকট্রনটা দান করাবা, তাহলে এইটা এইভাবে হচ্ছে ফ্লো হবে, ঠিক আছে। NH2 এরটা তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, দুইটার মধ্যে আসবে, আর তোমার CH3 টলুইনেরটা আসবে, টলুইনেরটা আমরা একটু পরেই দেখবো। তো ভাইরা আমরা তো এটা প্র্যাকটিস করলাম, কিন্তু এর মাঝে যে অ্যারো চিহ্নগুলো দিতে হবে সেগুলো তো দেওয়া লাগবে। সো এর মাঝখানে তুমি উভমুখী অ্যারো চিহ্ন দিয়ে দিবা, বুঝছো। সো উভমুখী অ্যারো চিহ্নগুলো আমরা দিয়ে দিব, আর এই জিনিসটাকে ইকুইভ্যালেন্ট এটা লেখা যায়। সো এই হচ্ছে তোমার অবস্থা 1 2 3 4 5 6, এই যে 6টা চিত্রের মাধ্যমে তুমি এটা খুব সুন্দরভাবে করে ফেলবা, আর এটা হচ্ছে HW করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়েরা, আমরা হচ্ছে OH অর্থাৎ ফেনলেরটা করছি, তোমাদেরকে অ্যানিলিনের অর্থাৎ বেনজিনের মাথায় NH2 এটা প্র্যাকটিস দিছি, এখন আমরা টলুইনেরটা করব। সো টলুইনের দেখতে কেমন হয়, বেনজিনের মাথায় CH3, সো এটাকে আমরা ভেঙে লিখব যে CH, এপাশে একটা H, এপাশে একটা H, CH3, ওকে। আর বেনজিন স্ট্রাকচার কি হয়, এই যে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। সো কি দিয়ে শুরু করব দেখো, আমাদের শুরুটা হবে এরকম, আর হচ্ছে মাঝখানে অ্যারো চিহ্নগুলো পরে দিতে ভুলে যাই, সো আমরা অ্যারো চিহ্নগুলো আগে দিয়ে রাখি। সো এখন দেখি আমরা কিভাবে করা যায়। সো আমরা দেখো, আমরা জানি বেনজিন বলে অর্থপ্যারা নির্দেশক কি করে, অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলে ইলেকট্রন দান করে। তাহলে যে কোনো একটা বন্ধন থেকে বেনজিন ইলেকট্রনটাকে টান দিবে, ধরলাম এখান থেকে বেনজিন এই বন্ধন থেকে ইলেকট্রনটা টান দিচ্ছে, তাহলে কি হলো, এই বন্ধনটা ফার্স্ট অফ অল ভেঙে যাবে, এই বন্ধন ভেঙে গেলে এখানে কি হবে, আর এখানে ইলেকট্রন চলে আসা মানে এই জায়গায় ডাবল বন্ড ফর্ম হয়ে যাওয়া, এখানে বন্ধন ভেঙে গেছে, তাহলে কার্বন আর হাইড্রোজেনের মাঝে হাইড্রোজেনের এখান থেকে ইলেকট্রনটা চলে গেছে, হাইড্রোজেন হয়ে গেল ইটসেলফ পজিটিভ,
এই জায়গায় হবে হাইড্রোজেন, এই জায়গায় থাকবে হাইড্রোজেন, এই হচ্ছে অবস্থা। এই জায়গায় ডাবল বন্ড যদি ফর্ম হয়ে যায় তাহলে এই পাশের ডাবল বন্ড কি থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে পাশের ডাবল বন্ড ভেঙে যাওয়ার জন্য এই জায়গায় তার ইলেকট্রনটা দিবে। তাহলে এই জায়গায় যদি ইলেকট্রন দেয় তাহলে এই জায়গায় হয়ে যাবে নেগেটিভ চার্জ, এই জায়গায় নেগেটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই জায়গায় হয়ে গেল নেগেটিভ চার্জ। তাহলে পরের যৌগে এই জায়গায় ডাবল বন্ড থাকলো না, ডাবল বন্ডটা হতে হবে কোথায়? এখানে। এখানে হতে গেলে তাহলে এই ইলেকট্রনটা এখন এই বন্ধনে আসতে হবে। এই বন্ধনে যখন ডাবল বন্ড যখন এখানে হবে, পাশেরটায় তো আবার থাকতে পারবে না। তো পাশেরটায় যখন থাকতে পারবে না তখন এই জায়গার ডাবল বন্ডের থেকে ইলেকট্রনটা আবার এই কোণায় চলে যাবে, ঠিক আছে? আর এই জায়গাটা তো ঠিকই আছে, তাহলে এই জায়গাটা কোণায় চলে গেল। এই জায়গাটা যদি কোণায় চলে যায় তখন আমার ডাবল বন্ড নাই হয়ে এই জায়গায় কি হয়েছে? নেগেটিভ আসছে। আর এই জায়গায় আমার যেহেতু ইলেকট্রন এই বন্ধনে দেওয়া হয়েছে তাহলে এখানে আমার বন্ধন ক্রিয়েট হয়ে গেছে, ডাবল বন্ড। আবার এখানে আছে, এখানে আমার যৌগটা আছে ডাবল বন্ড সি এইচ প্লাস এইচ, এখানে এইচ। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এখন আসো আমাদের বাকি অংশটা কি হবে? ডাবল বন্ড এখানে একটা, এখানে একটা, এটাই থাকা যাবে না, এবার এটাই হতে হবে। তার মানে এই জায়গায় আমার আবার ইলেকট্রন শিফট করবে, তাহলে এই বন্ধনটা এই কোণায় চলে যাবে। তাহলে এই জায়গায় আমার ইলেকট্রন হয়ে গেছে, এই জায়গায় আমার ডাবল বন্ড হয়ে গেছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা আছে, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তাহলে ডাবল বন্ড, নেক্সট ডাবল বন্ড কোথায় হতে হবে? নেক্সট ডাবল বন্ড এখানে হতে হবে, কারণ এটাই আছে, এটাই আছে, এটাই থাকবে না, এটাই হবে, এখানে চলে যাবে। আর এই ডাবল বন্ডের ইলেকট্রনটা এখন এই যে এই জায়গায় এই কার্বনের এখানে এই জায়গায় চলে যাবে। তাহলে এই জায়গায় চলে গেলে আমার আগের মতো আবার কার্বন হাইড্রোজেন তিনটা বন্ধন চলে আসলো, CH3 ডাবল বন্ডটা চলে গেছে, ব্রেক হয়ে গেছে। আর এই জায়গায় যেটা হয়েছে আমাদের ডাবল বন্ডগুলো কই কই ছিল, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা তৈরি হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমার যে রেজোনেন্স স্ট্রাকচার সেটা কিন্তু আমি আবার স্টেবিলাইজ আকারে ফিরে পাইছি। দেখো, শুরু করছিলাম এই জায়গায় ডাবল বন্ড দিয়ে, আমি পরে ডাবল বন্ড পাইছি এই জায়গায়। এই জায়গায় ছিল একটা, সেটা হয়ে গেছে এখানে, এই জায়গায় যেটা ছিল সেটা হয়ে গেছে এখানে। দ্যাটস মিন তোমার এটা ডাবল বন্ড বা সঞ্চারণশীল পাই ইলেকট্রনগুলো ঘুরতেছে। সো এই জিনিসটাকে তুমি এইভাবে হচ্ছে ডট 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 দিয়ে দেখাইতে পারো, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এবং এইখানে CH3 ডিরেক্ট লিখে দিলাম, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটিটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সো এইটাই ছিল আমার টলুইন, এটা ছিল আমার টলুইনের CH3 টলুইনের অর্থপ্যারা নির্দেশকের রেজোনেন্স চিত্র। আর এর আগে আমরা ফেনল এবং অ্যানিলিন দুইটা শিখছি। সো আশা করি ভাইয়ারা এখান থেকে আমাদের যে কোনো একটা কমন পড়ে আসবে। আর যদি কমন নাও পড়ে সেই ক্ষেত্রে আমরা কি শিখলাম? প্রথম দুইটা শিখছি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে। লোন পেয়ার ইলেকট্রন ছিল, এন এর মাথায় এক জোড়া ছিল আর অক্সিজেনের মাথায় দুই জোড়া ছিল, লোন পেয়ার ইলেকট্রন দিয়ে শিখছো। আর এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন ব্যতীত যে কোনো যৌগে আমরা কিভাবে হচ্ছে রেজোনেন্স চিত্র দিব সেটাও আমরা বুঝে গেছি। সো ভাইয়ারা আমরা অর্থপ্যারা নির্দেশকের মধ্যে ফেনলেরটা দেখছি, টলুইনেরটা দেখছি, অ্যানিলিনেরটা তোমাকে প্র্যাকটিস দিছি। এখন আমি ক্লোরোবেনজিন অর্থাৎ বেনজিনের মাথায় যদি ক্লোরিন থাকে বা কোনো হ্যালো গ্রুপ থাকে তখন আমরা কিভাবে করব সেটা একটু দেখব, কারণ যে কোনোটা আসতে পারে। আর আমরা সবগুলোই যদি প্র্যাকটিসের মধ্যে থাকি তাহলে আমাদের বেটার হয়। তাহলে আমরা ক্লোরিন জানি, ক্লোরিন, এখন ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন থাকে কয় জোড়া? 3 জোড়া। সো দিয়ে দিলাম 3 জোড়া। এখন বেনজিনের স্ট্রাকচারে কি হয়? বেনজিনের হচ্ছে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। ওকে, সো আমরা এখন দ্রুত করব, আমরা কয়েকটা করছি তো ফাস্ট করতে হবে। সো ক্লোরিন এখানে লোন পেয়ার ইলেকট্রন এখানে দিয়ে দেয়, তাহলে এই ডাবল বন্ডটা ব্রেক হওয়ার জন্য এই জায়গায় চলে গেল, তাহলে ইলেকট্রনটা এখানে চলে আসলো। ওকে, তাহলে এখানে আমার ক্লোরিনে দুইটা লোন পেয়ার থাকলো আর একটা পজিটিভ আয়নের সৃষ্টি হলো, যেহেতু ওই লোন পেয়ার সে দিয়ে দিচ্ছে। সো এখানে আমার পজিটিভ আয়নের সৃষ্টি হয়েছে। ওকে, ডান। তারপরে আমরা যে কাজটা করবো, আমার ডাবল বন্ডটা ক্রিয়েট হবে কোথায়? এখানে যেহেতু ইলেকট্রন দেওয়া হয়েছে তাহলে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে, তাহলে বাকি ডাবল বন্ড এই জায়গায় থাকা যাবে না, এইখানে হবে। তাহলে এইখানে ডাবল বন্ড হলে এই জায়গায় আমার ইলেকট্রনটা শিফট হবে, আর এই জায়গায় যে ডাবল বন্ডটা ছিল এই ডাবল বন্ডেরটা এখানে ভেঙে যেয়ে কোণায় চলে আসবে, কারণ এখানে যদি ডাবল বন্ড হয়ে যায় তাহলে এই জায়গায় তো আবার থাকা যাবে না। তাহলে এটা যখন কোণায় চলে আসবে তখন এখানে আমার ইলেকট্রন চলে আসবে, এটা যেমন ছিল তেমনই থাকলো। ঠিক আছে, বোঝা গেছে? সো আমরা আবারও দেখি, ক্লোরিনেরটা লিখে ফেলি। আচ্ছা, সো এখন আমাদের যেটা হয়েছে ডাবল বন্ডটা হয়েছে এখানে এখানে, তাহলে এইটাই হতে হবে। সো এইটাই যদি হতে হয় তাহলে আমার এই জায়গায় চলে যেতে হবে, আর বন্ধনের যেই বন্ধনটার ইলেকট্রন তখন এই কোণায় যাবে, তাহলে এখানে ইলেকট্রন চলে আসবে, এখানে ডাবল বন্ড চলে আসবে, এখানে একটা ছিল, এখানে ক্লোরিন, এইভাবে এইভাবে, আর এখানে থাকলো। এখন যেটা হবে তোমার আর একটা ডাবল বন্ড এখানে হতে হবে, কারণ এটাই থাকা যাবে না, এটাই থাকবে। সো এটাই যদি হতে হয় তাহলে কি করতে হবে? তাহলে এই ইলেকট্রন এখন এখানে চলে আসবে, আর এই জায়গার যে ইলেকট্রনটা ছিল এটা এখন পজিটিভটা পেয়ে গেল। তাহলে এই ক্লোরিনের যে লোন পেয়ার ইলেকট্রনের ঘাটতি ছিল, 3টা থেকে 2টা হয়েছিল, ও আবারও 3টা পেয়ে গেল, ডাবল বন্ড ভেঙে গেল,
হয়ে গেল 3 জোড়া। তারপর এই জায়গায় ডাবল বন্ড হলো, এটাই হলো, এটাই হলো। আগের স্ট্রাকচার মানে ক্লোরিন আগের ওপরের স্ট্রাকচার আগেরটা ফিরে পেলো, দেখো জাস্ট ডাবল বন্ডগুলো শিফট হয়ে গেছে। সো আমরা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিব, আর লাস্টে তুমি ইকুইভ্যালেন্ট টু এইভাবে দেখাই দিবা। অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি দেখাই দিবা। সো এই হচ্ছে আমাদের এরকম ক্লোরিন অর্থ এবং প্যারা পজিশনে, যেহেতু অর্থ প্যারা নির্দেশক, অর্থ এবং প্যারা পজিশনে এরকম দেখাই দিলাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। আমরা আশা করি ভাইয়া বুঝতে পারছি। তো ভাইয়ারা তোমাদের আমি অ্যানিলিন প্র্যাকটিস করতে দিছিলাম। অ্যানিলিনটা দেখতে কেমন হয়? বেনজিনের মাথায় হচ্ছে এরকম NH2, এই অ্যানিলিনটা তুমি হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? এখন অ্যানিলিনে যে ব্যাপারটা হয়, অ্যানিলিনের যখন আমরা নাইট্রেশন বিক্রিয়া করব, অ্যানিলিন তাহলে আমরা এইভাবেও দিতে পারি। অ্যানিলিনের যখন আমরা নাইট্রেশন বিক্রিয়া করব NH2 দিয়ে, নাইট্রেশন বিক্রিয়ায় কি দেওয়া হয়? গাঢ় নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। সো আর একটু হিট দিয়ে দেওয়া হয়। সো দিলে যেটা হবে, অ্যানিলিন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এর অর্থ এবং প্যারা পজিশনে আমাদের নাইট্রো গ্রুপ NO2 ইলেকট্রোফাইলটা যুক্ত হওয়ার কথা। অর্থ এবং প্যারা, অর্থ পজিশন হচ্ছে এই দুইটা, প্যারা পজিশন হচ্ছে এইটা। সো যেটা হয়, অ্যানিলিনের যখন আমরা নাইট্রেশন করি, মধ্যবর্তী ফেজে একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায় ভাইয়া? একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায়? একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়ে যায়। সো এই অ্যানিলিনিয়াম আয়নের জন্য এটা কি হয়েছে ভাইয়া? আমাদের অ্যানিলিনের নাইট্রেশনে একটা মধ্যবর্তী অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়ে গেছে। এই অ্যানিলিনিয়াম আয়নটা, এই যে অ্যানিলিনিয়াম আয়নটা আমি এখানে লিখে দিচ্ছি, অ্যানিলিনিয়াম আয়নটা হচ্ছে মেটা নির্দেশক। অ্যানিলিনিয়াম আয়ন যেটা আছে এটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে অ্যানিলিনিয়াম আয়ন যদি মেটা নির্দেশক হয়, কিন্তু আমাদের অ্যানিলিন অর্থপ্যারা NH2 অর্থপ্যারা ছিল, কিন্তু এখানে অ্যানিলিনিয়াম আয়নটা আবার মেটা নির্দেশক। তাহলে এরপরে আমরা যদি এই অ্যানিলিনিয়াম আয়নে পুনরায় নাইট্রেশন করি, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিই, তো পুনরায় যে নাইট্রেশনের ফলে যে যৌগটা তৈরি হবে, সেখানে নাইট্রোটা আমাদের মেটা পজিশনে যুক্ত হবে। তাহলে এখানে যেটা হবে, আমাদের অ্যানিলিনের নাইট্রেশনে কি হবে? অ্যানিলিনের নাইট্রেশনে আমরা হচ্ছে অর্থপ্যারা পজিশনে পাবো না, অর্থ এবং প্যারা না পেয়ে মেটা অবস্থানে নাইট্রো গ্রুপটা পাবো। তাহলে এটা হবে মেটা নাইট্রো অ্যানিলিন। তাহলে এটা হয়ে গেল কি? মেটা, এম দিয়ে বোঝাই হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। তাহলে এইটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এই ব্যতিক্রমগুলো থেকে আবার কেমিস্ট্রিতে ভালো ধরনের কোশ্চিন আসে, তাহলে এই জায়গাটা ভাইয়া ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাইলে আমরা অর্থপ্যারা নিয়ে আর কোনো প্যারা আসলে খাবো না। আমরা এবার মেটা নির্দেশক নাইট্রোবেনজিনের যদি আমাদের আঁকতে দেয়, সেই জিনিসটাই চলে যাব। সো ভাইয়ারা, এখন আমরা মেটা নির্দেশকের রেজোনেন্স চিত্র দেখব। আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। বেনজিনের মাথায় NO2। সো আমরা এটাকে কিভাবে লিখবো? এটাকে লিখবো হচ্ছে N, এপাশে ডাবল বন্ড O, এপাশে হচ্ছে O। এখন চিন্তা করো, নাইট্রোবেনজিনে যে ব্যাপারটা হয়, নাইট্রোবেনজিনের আমরা বেনজিনের এগুলো দিয়ে দিই। সো এটা হচ্ছে আমাদের 3টা পাই বন্ধন দিয়ে দিলাম। নাইট্রোবেনজিনে আমাদের যে ব্যাপারটা হয়, নাইট্রোবেনজিনে আমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎচুম্বকতা হচ্ছে বেশি, তাহলে বন্ধনের ইলেকট্রনটাও নিজের দিকে টান দিয়ে নেগেটিভ চার্জ যুক্ত হবে। নাইট্রোজেন তাইলে হবে পজিটিভ চার্জ যুক্ত, আর আবারও অক্সিজেন সাইডেরটাও সেম ভাবে সিমিলারলি নেগেটিভ চার্জ যুক্ত হবে। আশা করি বুঝতে পারছো। এখন চিন্তা করো, নাইট্রোজেন যদি পজিটিভ চার্জ যুক্ত হয়, নাইট্রোজেন ইলেকট্রনের ঘাটতি হয়েছে, তাহলে ও এখন বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দিবে। সো বেনজিন বলয়ের এই যে পাই বন্ধন আছে, এখান থেকে ও ইলেকট্রনটা এখানে টান দিল। এখান থেকে যদি ইলেকট্রনটা টান দেয়, তাহলে এখানে একটা বন্ধন ছিল, এখন হয়ে গেল ডাবল বন্ড, ঠিক আছে? নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ, এই জায়গায় ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হলো, আর এই সাইডে হচ্ছে অক্সিজেন মাইনাস ছিল, এতটুকু হয়েছে। আর এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে, তাহলে এই জায়গায় কি হয়ে গেছে? পজিটিভ চার্জ হয়ে গেছে। তাহলে এবার চিন্তা করো, আমার ডাবল বন্ডটা কই ছিল? এখানে একটা, এখানে একটা। ডাবল বন্ড এই জায়গায়, এটাই থাকা যাবে না, আবার এটাই থাকতে হবে। এটাই যেহেতু থাকতে হবে, তাহলে এই ডাবল বন্ড এখন সরে যেয়ে এখানে চলে আসবে। এই ডাবল বন্ড সরে যেয়ে এখানে চলে আসলে এই জায়গায় আমার ডাবল বন্ড ফর্ম হবে। এই জায়গা থেকে যেহেতু ডাবল বন্ড চলে গেছে, ইলেকট্রন চলে গেছে, তাহলে এইখানে আমার হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত হবে। আর এখানে ছিল কি? নাইট্রোজেন, এখানে হচ্ছে আমার অক্সিজেন, এখানে আমার অক্সিজেন, এটা হচ্ছে পজিটিভ। আশা করি এতটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। সো নেক্সটে আসি, আমাদের এই জায়গায় তো একটা ডাবল বন্ড ছিল, তাহলে এখন দেখো আমার ডাবল বন্ডটা কোথায় শিফট হবে? ডাবল বন্ড এই জায়গায় একটা আছে, পরেরটাই নাই, পরেরটাই আছে, পরেরটাই নাই, পরেরটাই, এইটাই থাকতে হবে। তাহলে এটাই যদি থাকতে হয় ডাবল বন্ড, তাহলে এই ডাবল বন্ডটা এখন শিফট হয়ে এখানে আসবে।
এই ডাবল বন্ডটা শিফট হয়ে এখানে আসবে, এই ডাবল বন্ড শিফট হয়ে এখানে আসলে এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেছে, ডাবল বন্ড যে কোন ওই কোনায় ডাবল বন্ড চলে আসছে মানে ইলেকট্রন সরে গেছে, মানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে এই কোনায় পজিটিভ চার্জ থাকবে, এই জায়গায় একটা ডাবল বন্ড আছে, এখানে নাইট্রোজেন, এখানে পজিটিভ, এখানে অক্সিজেন নেগেটিভ, অক্সিজেন নেগেটিভ। সো এই হচ্ছে অবস্থা। এবার চিন্তা করো আমার ডাবল বন্ড এখানে একটা, এখানে একটা, এবার এখানে থাকতে হবে, এখানে যদি থাকতে হয় তাহলে এই যে ডাবল বন্ডটা আছে এইটা এখন এখানে চলে আসবে, এইখানে যদি চলে আসে নাইট্রোজেনের এখন হয়ে গেছে সিঙ্গেল বন্ড, যেটা হয়ে গেছে প্রথম অবস্থার মতো, তাহলে যে অক্সিজেনটা যে ইলেকট্রনটা নিছিল অক্সিজেন এখন ওই ইলেকট্রনটা এই বন্ধনে আবার ফিরাই দিবে। তাহলে আলটিমেটলি যেটা হবে, প্রথম চিত্র দেখে আবার এটার মতো আঁকো, যে নাইট্রোজেনের এখন হয়ে গেছে সিঙ্গেল বন্ড, নাইট্রোজেনের হয়ে গেছে হচ্ছে কি ভাইয়া সিঙ্গেল বন্ড, নাইট্রোজেন এই জায়গায় অক্সিজেন ডাবল বন্ড, এখানে হচ্ছে অক্সিজেন এই অবস্থায় আছে, এই অক্সিজেনটা নেগেটিভ অবস্থায়, আচ্ছা এই অবস্থায় আছে, এই অবস্থায় যদি থাকে, এই অবস্থায় থাকলে ওটার তো কিছু হয় না, ওটা হচ্ছে থাকলো, এই অবস্থায় যদি থাকে তাহলে এই জায়গায় আমার ডাবল বন্ডটা ফিরে পেলাম, এখানে পাইছি, এখানে পাইছি, আলটিমেটলি আমার আবার আগের পজিশনে তুমি ফিরে পাইছো। এখন প্রশ্ন হচ্ছে এগুলো হচ্ছে তুমি অ্যারো চিহ্ন দিয়ে দাও, অ্যারো চিহ্ন দিয়ে দাও, অ্যারো চিহ্ন দিয়ে দাও। তোমার এখানে যেটা হয়েছে অর্থ এবং প্যারা পজিশনে তুমি দেখতে পাচ্ছ, অর্থ এবং প্যারা পজিশনে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এই যে অর্থ পজিশন, এই যে প্যারা পজিশন, এই যে অর্থ পজিশনে সব পজিটিভ চার্জের উদ্ভব হয়েছে, পজিটিভ চার্জের উদ্ভব হয়েছে মানে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, পজিটিভ চার্জ বৃদ্ধি পাইছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, পজিটিভ চার্জ বৃদ্ধি পাইছে বোঝানোর জন্য তুমি কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে এই পজিশনে ডেল্টা পজিটিভ দিয়ে দিবা। তার মানে বেনজিন বলয়ের ইলেকট্রন ডেনসিটিটা অর্থ এবং প্যারা পজিশনে মেটা নির্দেশক কমায় দিচ্ছে, তাই এটাকে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা হচ্ছে। ঠিক আছে, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটাকে এই জন্য বলা হচ্ছে। আমরা আশা করি এই এতটুকু বুঝতে পারছি। তাহলে নাইট্রোবেনজিনটা আমি তোমাকে করে দিলাম, তুমি যেটা করবা তুমি হচ্ছে এইটা একটু প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে বেনজিনের মাথায় বেনজিন সিএইচও, বেনজিন সিএইচও, সিএইচও কিভাবে থাকে, সি ডাবল বন্ড ও আর হচ্ছে এইচ, সো সি ডাবল বন্ড ও আর এই সাইডে হচ্ছে এইচ, সো এইটা প্র্যাকটিস করবা। সো এটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই আবারও আমরা দেখতে পারি কিভাবে হবে, দেখো। সো আমরা কয়েকটা চিত্র এঁকে নিই, 1 2 3 4 5 6, তাহলে এটা যদি আমরা দেখি, তুমি আগে প্র্যাকটিস করো তারপর আমার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে। সো আমরা দেখি কিভাবে করা যায় এটা। আমরা দেখো এখানে আবারও দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের কি ডাবল বন্ড আছে, অক্সিজেনের তড়িৎচুম্বকতা বেশি, তো অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দিবে, তাহলে অক্সিজেন হবে ডেল্টা নেগেটিভ, কার্বন হবে পজিটিভ। কার্বন যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে কার্বন হচ্ছে বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দিবে, তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, তাহলে এই জায়গায় হয়ে যাবে ডাবল বন্ড, এখানে থাকবে কার্বন, এখানে থাকবে হচ্ছে কার্বন, কার্বনের পরে এখানে থাকবে হচ্ছে কি ভাইয়া কার্বন, এখানে থাকবে হচ্ছে অক্সিজেন, কার্বন, এখানে থাকবে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে নেগেটিভ আকারে থাকবে, ডাবল বন্ড ভেঙে যাবে, এই পাশে হাইড্রোজেন থাকবে, কার্বন হচ্ছে পজিটিভ আকারে থাকবে। সো এই হচ্ছে অবস্থা। আর এইবার আমার যেটা হয়েছে এখান থেকে ইলেকট্রন চলে গেছে মানে এই জায়গাটায় আমার নেগেটিভ চার্জ আসছে, এবং আমার ডাবল বন্ড যদি এখানে হয় তাহলে পরের ডাবল বন্ডটা কই হবে, এইটাই হবে না এইটাই হবে, তাহলে এই জায়গায় আবার চলে যাবে, এই জায়গায় যদি চলে যায় তাহলে ডাবল বন্ড এখানে চলে গেছে, আর এই জায়গা থেকে ইলেকট্রন চলে গেছে মানে পজিটিভ চার্জ এখানে চলে আসলো, পজিটিভ চার্জ এখানে চলে আসলো, সরি এটা পজিটিভ চার্জ হবে, পজিটিভ চার্জ এখানে চলে আসলো, এখানে চলে আসলো, পজিটিভ চার্জ যদি এখানে চলে আসে তাহলে এই জায়গায় আমার একটা ডাবল বন্ড ছিল, এটা দিয়ে দাও, পজিটিভ চার্জটা এখানে চলে আসলো, এখন আবার শিফট দেখাইতে হবে। সো এখানে যদি পজিটিভ চার্জ চলে আসে বুঝলাম, এই জায়গায় আমার ডাবল বন্ড আছে, এটাই আছে, আবার এটাই থাকতে হবে, এটাই যদি থাকতে হয় তাহলে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসলে এই জায়গায় পজিটিভ চার্জ আসলো, এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেল, এখানে আছে, এখানে কার্বন অক্সিজেন হাইড্রোজেন। সো এই হচ্ছে অবস্থা। তাহলে ডাবল বন্ড একটা এখানে আছে, একটা এখানে আছে, পরেরটা কি এখানে থাকতে হবে, তাহলে পরেরটা এখানে থাকতে গেলে আমার কি করতে হবে, এই ডাবল বন্ডটা এখন এখানে চলে আসবে, আর এই অক্সিজেন আবার কার্বনে দিয়ে দিবে, তাহলে এখানে হবে কি কার্বন ডাবল বন্ড অক্সিজেন আবার ফিরে পাইলাম হাইড্রোজেন, আর এখানে হচ্ছে ডাবল বন্ড হইলো, এখানে হইলো, এখানে হইলো, তাহলে আলটিমেটলি যে ব্যাপারটা হয়েছে ভাইয়া, আলটিমেটলি তোমার হয়ে গেছে, আলটিমেটলি তোমার যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে তোমার অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি কমছে, পজিটিভিটি বাড়ছে, তাহলে ডেল্টা পজিটিভ দিয়ে এটা হচ্ছে বুঝাই দাও। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাইয়া আমাদের অর্থ প্যারা নির্দেশকেরটা তো বুঝছি, মেটা নির্দেশকের রেজোনেন্স চিত্র কি, এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশকের
রেজোনেন্স চিত্র, যেটা আশা করি আমরা হচ্ছে বুঝতে পেরেছি, আর যেটা আশা করি আমরা হচ্ছে এখানে বুঝতে পেরেছি, মেটা নির্দেশকের রেজোনেন্স চিত্র। সো ভাইয়া এখানে যে কাজটা করতে পারো, তুমি এইখানে যেমন ডেল্টা পজিটিভ পজিটিভ দেখাচ্ছ, তুমি এই জায়গায় নাইট্রোজেনের ডেল্টা পজিটিভটা দেখাই দিতে পারো, ঠিক আছে, নাইট্রোজেনের ডেল্টা পজিটিভ দেখাইতে পারো, আর এখানে অক্সিজেনটা সবসময় ডেল্টা নেগেটিভ আকারে থাকবে, এই জিনিসটা চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও প্যারা নাই, তোমার হচ্ছে এতটুকু যদি করে আসতে পারো তাইলে তুমি এখানে নাম্বার পাবা। তাইলে আমরা যেটা করলাম ভাইয়া, সেটা হচ্ছে আমি নাইট্রোবেনজিনেরটা করছি, বেনজালডিহাইডেরটা করছি, এটার নাম কি, বেনজিনের মাথায় CHO, এটার নাম হচ্ছে বেনজিন আর অ্যালডিহাইড, তাই না, তাহলে এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। সো তোমাদের এইভাবে আসতে পারে, বেনজালডিহাইডেরটা করো, নাইট্রোবেনজিনেরটা করো। সো আমরা তো একটা বাড়ির কাজ দিতেই পারি, সে একটা বাড়ির কাজ হচ্ছে তোমাদের, একটা বাড়ির কাজ হচ্ছে তোমরা COOH এটা করো, তো অ্যাসিডেরটা করো, বেনজয়িক অ্যাসিডেরটা এটা হচ্ছে HW করবা, এবং ওখানে যেটা দিছিলাম NH2, অর্থাৎ বেনজিনের মাথায় NH2 মানে অ্যানিলিনেরটা প্র্যাকটিস করতে দিছিলাম, এখন আমাকে আমি বেনজয়িক অ্যাসিডেরটা প্র্যাকটিস করতে দিলাম। সো এরই মাধ্যমে আমরা বেনজিন থেকে যে কোশ্চিনগুলো আসতো সবই মোটামুটি পড়ে ফেলছি। বেনজিনের এই কোশ্চিনগুলো পড়লেই আশা করি তোমার হচ্ছে যা আসবে সবই কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা এখন টলুইনে চলে যাব। আচ্ছা ভাইরা দেখো, এখন আমরা টলুইন প্রস্তুতি করব। টলুইনের সংকেত কি? টলুইনের সংকেত আমরা সবাই জানি, বেনজিনের মাথায় হচ্ছে CH3, এইদিকে লিখি, বেনজিনের মাথায় হচ্ছে CH3, এটার নামই হচ্ছে টলুইন। সো এখন আসো আমরা এই টলুইনটা প্রিপারেশন করব কি কি বিক্রিয়ার মাধ্যমে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, উডস ফিটিক বিক্রিয়া আর এন হেপটেন থেকে, তিনভাবে আমরা টলুইন প্রস্তুতি শিখব। সো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে বেনজিনের বিক্রিয়ার মধ্যে শিখে আসছো, কিভাবে করছিলাম, যে বেনজিন আমরা নিব ফার্স্ট অফ অল। সো বেনজিন নিলাম, বেনজিনের মাথায় হচ্ছে H এভাবে দিলাম। সো বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন করা হয়। সো আমরা যদি অ্যালকাইল হ্যালাইড হিসেবে CH3Cl নিতাম, তাইলে হচ্ছে আমরা টলুইন পেয়ে যাই। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড, যেটা ইচ্ছা তুমি দাও। তাহলে কি হবে, এখানে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে হাইড্রোজেন পজিটিভকে রিপ্লেস করবে CH3 যে, তাহলে বেনজিনের মাথায় হচ্ছে CH3, এটার নামই ভাইয়া কি, টলুইন। তাহলে টলুইন প্রিপারেশন ডান, আর এখান থেকে সহ উৎপাদ হিসেবে HCl তুমি পেয়ে গেলা। তাহলে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা টলুইন উৎপন্ন করতে পারি। সেকেন্ড হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। ভাই আমরা উডস বিক্রিয়া শিখছি না, ওইটা আগে লিখি। উডস বিক্রিয়াটা কেমন ছিল, যে আমাদের ছিল দুই অ্যালকাইল হ্যালাইড দুই অণু, তাহলে একটাকে লিখতাম RH আর একটাকে লিখতাম উল্টা করে XR, মাঝখানে দিতাম ধাতব সোডিয়াম। এটা ড্রাই ইথারের উপস্থিতিতে রিয়াকশন করতো, ড্রাই ইথারের উপস্থিতিতে রিয়াকশন করতো, বলছিলাম প্রথমটা শেষটা বাদে। AX থেকে AX পর্যন্ত বক্স, তো বক্স করে দিলাম, AX থেকে AX পর্যন্ত আমরা কি করে দিলাম, বক্স করে দিলাম। তাহলে এখানে থাকলো আর, সো আর ওখানে থাকলো 2NX। এখন এটা ছিল আমাদের উডস বিক্রিয়া, এটা কি ছিল, এই বিক্রিয়ার নাম ছিল আমাদের উডস রিয়াকশন। এখন আমরা শিখব হচ্ছে উডস ফিটিক রিয়াকশন। উডস ফিটিক রিয়াকশনের পার্থক্যটা কি, আমি এই RX এর জায়গায় একটা অ্যালকাইল হ্যালাইডকে কি করব, আর এর জায়গায় বেনজিন রিং দিয়ে দিব, একটা আর এর জায়গায় জাস্ট বেনজিন রিং দিয়ে দিব, মানে ফিনাইল গ্রুপ দিয়ে দিব, এটাই হচ্ছে পার্থক্য। সো আমরা RX হিসেবে দিতে পারি, এখানে দিলাম CH3Cl, ওকে, তারপর দিলাম দুই অণু সোডিয়াম। এবার কি করলাম, XR আকারে লিখতে হতো, তাহলে Cl আগে লিখবো, আর এই CH3 বা আর এর জায়গায় আমি এখন ফিনাইল গ্রুপটা দিয়ে দিব, কি দিয়ে দিব, ফিনাইল গ্রুপটা দিয়ে দিব। আবারও আমরা ড্রাই ইথারের উপস্থিতিতে রিয়াকশনটা করব। সো রিয়াকশন যদি ড্রাই ইথারের উপস্থিতিতে করি, তাহলে এই হ্যালোজেন থেকে ওই হ্যালোজেন পর্যন্ত বক্সে চলে যাবে, এখানে থাকবে বেনজিন আর এখানে থাকবে CH3, তাহলে বেনজিনের মাথায় CH3, তাহলে এটা টলুইন তৈরি হয়ে গেছে। তাহলে উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি ভাইয়া, টলুইন তৈরি করি। ওকে, তাহলে এটাও বুঝলাম। এবার আমরা এন হেক্সেন থেকে বেনজিন তৈরি করছিলাম, আর এখানে এন হেপটেন থেকে বেনজিন তৈরি করছি, কারণ এখানে কার্বন 7টা, আমরা টলুইনেও দেখছি কার্বন বেনজিন রিংয়ে 6টা আর উপরে একটা 7টা, তাহলে 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকেও আমি কিন্তু টলুইন প্রস্তুত করতে পারি। তাহলে NC7H16 মানে CnH2n+2, এটাকে যদি আমরা অ্যারোমেটিকেশন বিক্রিয়া করি, প্লাটিনাম, অ্যালুমিনা 1000 ডিগ্রি বা 500 কত ডিগ্রি যেন সেন্টিগ্রেড আছে, এটা একটু বই থেকে দেখবা, 1000 সম্ভবত, মানে কয়েকটা স্টেজে করা হয়, আমি একবারে দেখাচ্ছি। সো করলে তুমি এখান থেকে 7 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটা হচ্ছে টলুইন, এখান থেকে পেয়ে যাবা। সো আমাদের তাহলে ভাইয়া এই তিনটা পদ্ধতিতে আমরা টলুইন প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, তারপরে হচ্ছে উডস ফিটিক, 3 নম্বর হচ্ছে এন হেপটেন থেকে, এটাকে বলা হয় অ্যারোমেটিকেশন বিক্রিয়া,
অ্যারোমেটিকেশন রিয়াকশন, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যারোমেটিকেশন রিয়াকশন। সো ভাইয়া তাহলে আমরা বেনজিন প্রস্তুতি শিখছি, বেনজিনের বিক্রিয়া শিখছি, বেনজিনের রেজোনেন্স চিত্র শিখছি, তারপর হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়াগুলো দেখছি। এখন আমরা টলুইনে ঢুকছি, সেমভাবে টলুইনের প্রস্তুতি শিখলাম, এরপরে আমরা টলুইনের বিক্রিয়া দেখব, টলুইনের প্রতিস্থাপনগুলো দেখব, সংযোজনগুলো দেখব, তারপর টলুইনের স্পেশাল যদি কিছু থাকে সেগুলো দেখে ক্লাসটা শেষ করব। সো ভাইয়ারা দেখো, এখন আমরা টলুইনের রিয়াকশনগুলো পড়বো। টলুইনের রিয়াকশনগুলো পড়তে গেলে তোমাকে আগে বোঝা লাগবে টলুইন, বেনজিনের মাথায় যে CH3টা আছে, এই টলুইন হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক যখন বেনজিনে উপস্থিত থাকবে তখন অর্থ এবং প্যারা পজিশনে নতুন আর একটা গ্রুপ সে এনে বসাইতে পারবে হাইড্রোজেনকে রিপ্লেস করে। তাইলে আমরা একটু চিন্তা করি যে আমাদের টলুইন আছে, এখানে ক্লোরিনের সাথে রিয়াকশন করছে, এখানে ক্লোরিনের সাথে রিয়াকশন করছে, এবং এখানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড অর্থাৎ ফিডেলক্রাফট পদ্ধতিতে বিক্রিয়া হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে ক্লোরিন কি হবে? ক্লোরিন হচ্ছে ভেঙে যাবে ফার্স্ট অফ অল, ভেঙে একটা পজিটিভ একটা নেগেটিভ, আমি তো আগে শিখেছি একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ। সো এখান থেকে হাইড্রোজেন অর্থ অবস্থান থেকে একটা হাইড্রোজেন বেরোয় যে একটা পজিটিভ ক্লোরিন ঢুকবে। তাহলে এখানে কি হবে? একবার কি হবে, এরকম যৌগ তৈরি হতে পারে যে বেনজিন মাথার উপর CH3 জায়গায় থাকবে অর্থ, এখানে হচ্ছে অর্থ ক্লোরোটলুইন, এটা তৈরি হতে পারে, এটার নাম হচ্ছে অর্থ ক্লোরোটলুইন। আর একটা কি হইতে পারে ভাইয়া? অর্থপ্যারা নির্দেশক যেহেতু টলুইন, হ্যাঁ, আর এটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক তাহলে আরেকটা যুক্ত হতে পারে প্যারা পজিশনে। তাইলে আরেকটা তুমি এভাবে দিবা, টলুইন দিবা এবং প্যারা পজিশনে ক্লোরিন যুক্ত করে দিবা, এটা হচ্ছে প্যারা ক্লোরোটলুইন, প্যারা ক্লোরোটলুইন, ঠিক আছে? তো বোঝা গেছে আশা করি। এরপরে আসো CH3Cl, মানে এটা আসলে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া, তাহলে এটার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া টলুইনে। তাহলে এখানে কি হবে? এখানে আবারও তুমি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যাড করবা। সো এই যদি অবস্থা হয় তাহলে আবারও আমার CH3 এসে অ্যাড হবে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে। টলুইনের মতো থাকলো, অর্থ পজিশনে একবার CH3 যোগ করব, তার আর একটা হচ্ছে প্যারা পজিশনে একবার CH3 যোগ করব। তাহলে যৌগের নাম কি হবে সেটা একটু দেখি। প্যারা পজিশনে একটা CH3 যোগ করব। তো এই যৌগ কিন্তু আসলে জাইলিন নাম হয়ে গেছে। যখন বেনজিনের মাথায় একটা CH3 থাকে সেটাকে বলা হয় টলুইন, বেনজিনের মাথায় দুইটা CH3 থাকলে এটাকে বলা হয় জাইলিন। সো এটা জাইলিন বলা যায়, ঠিক আছে? তারপরে আর একটা নাম বলা যায় যে এটাকে বলা যায় যে হচ্ছে অর্থ মিথাইল টলুইন। দেখো CH3 মানে কি? মিথাইল মূলক, তাহলে এটাকে বলা যায় অর্থ মিথাইল টলুইন। আর এই মিথাইলটা কোথায় আছে? প্যারা পজিশনে, তাহলে প্যারা হচ্ছে প্যারামিথাইল টলুইন, ঠিক আছে? তুমি প্যারামিথাইল টলুইন বলতে পারো, অথবা এটাকে বলতে পারো হচ্ছে অর্থ জাইলিন, আর এটাকে বলতে পারো প্যারাজাইলিন, এভাবে বলা যায়, সমস্যা নাই। তাহলে আমরা অনেকগুলো নাম শিখছি, তুমি একটু খাতার মধ্যে লিখবা এগুলা। আচ্ছা, তারপর CH3Cl, এই জিনিসটা যদি আমরা দেখি, এইটা দেখো RCOCl, তার মানে RCOX, তার মানে এটা হচ্ছে RCOX মানে অ্যাসাইলেশন। তাহলে এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড আমার দেওয়া লাগবে, আবারও এখানে ক্লোরিন নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে COCH3 যুক্ত হবে। টলুইন অর্থপ্যারা নির্দেশক, তাহলে টলুইনের জায়গায় থাকলো, একটা হাইড্রোজেন বের হলো অর্থ অবস্থান থেকে, বের হয়ে COCH3 হলো, আবারও টলুইনের মতো থাকলো, একটা প্যারা থেকে বের হয়ে COCH3 হলো। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে, আমরা যদি একটু দেখি, এটার নাম হচ্ছে, এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, এটাকে যদি 2 নাম্বার দিই, তাহলে এটার নাম হচ্ছে 2 মিথাইল। আর হচ্ছে এটা কি দেখো তো, 2 কার্বন বিশিষ্ট কিটোন, 2 মিথাইল। আর এটা হচ্ছে একটা ফিনাইল গ্রুপ না, দেখো বেনজিন রিং এর সাথে একটা হাত বের হয়ে আছে, তাহলে ফিনাইল, 2 মিথাইল ফিনাইল। আর 2 কার্বন বিশিষ্ট কিটোনের নাম হচ্ছে ইথেন, কিটোন হচ্ছে ওন, তাহলে ইথানন। তাহলে 2 মিথাইল ফিনাইল ইথানন, বা এটাকে তুমি এইভাবে নামকরণটা করা যায়। আবার এইটাই দেখো, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 4 নম্বরে মিথাইল যুক্ত, তাহলে এটাকে বলবো 4 মিথাইল, পুরো গ্রুপটা হচ্ছে ফিনাইল, 4 মিথাইল ফিনাইল। আর এইটা কি? 2 কার্বন বিশিষ্ট কিটোন, তাহলে ইথানন। তারপর অ্যাসিটাইল দিয়েও নামকরণটা করা যায়, সেটা তোমরা আমাকে করে জানাবা। ভাই আর একটা নাম কি? অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে করা যায়, হ্যাঁ, এটা
বা CH3CO কিটোন দিয়ে করা যায়, এইভাবে দেখো করা যায় কিনা। আচ্ছা, এরপরে আসো টলুইনের নাইট্রেশন। টলুইনের নাইট্রেশন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। সো টলুইনের নাইট্রেশনটা আমরা একবারে শিখে নিই। এখানে টলুইনের নাইট্রেশন বিক্রিয়াটা ফার্স্টে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়। 30 ডিগ্রি সেন্টিগ্রেডে দিলে সেমভাবে তোমার টলুইন CH3 মতো রাখবো, অর্থ অবস্থানে একটা নাইট্রো গ্রুপ যোগ করব, প্যারা অবস্থানে একটা নাইট্রো গ্রুপ যোগ করব। তাহলে প্যারা অবস্থানে একটা নাইট্রো গ্রুপ যোগ করলাম। এইবার টেম্পারেচার রেইজ করে দিব, 60 ডিগ্রিতে নিয়ে যাব, নিয়ে যে আবারও তুমি ওইগুলো দিবা, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, আবারও তোমার এখানে বিক্রিয়াটা হবে। এখন দেখো এইটার জন্য অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ আছে, তাহলে এটার জন্য তুমি প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ দিতে পারো। তাহলে এই প্রথম যৌগের জন্য তোমার যৌগ যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3, অর্থ পজিশনে আমার নাইট্রো গ্রুপ আছে, প্যারায় আমি দিলাম। সেকেন্ড যৌগের জন্য যেটা হবে দেখো, তোমার প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, তুমি অর্থ পজিশনে আর একটা নাইট্রো গ্রুপ দিতে পারো। তার মানে দেখো অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ দিলে কি হয়, এখানেও নাইট্রো, এখানেও নাইট্রো, এখানেও নাইট্রো, এখানেও নাইট্রো, মানে একই জিনিস দুই অণু তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে জাস্ট 2 দিয়ে দিলাম। এইবার আমরা যে কাজটা করব, এই বিক্রিয়ার মধ্যে আমরা টেম্পারেচার বাড়ায় 100 ডিগ্রিতে নিয়ে যাব, আবারও কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, আবারও কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আমরা অ্যাড করব। এবার যেটা হবে দেখো, এখানে অর্থ পজিশনে একটা নাইট্রো আছে, প্যারা পজিশনে একটা নাইট্রো আছে, তাহলে আমাদের আরেকটা কি থাকলো, এই প্যারা পজিশনের জন্য আরেকটা অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত হতে পারে। তাহলে আমরা কি করলাম, আরেকটা অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ যুক্ত করে দিলাম। তাহলে CH3 NO2 এই যে একটা যৌগ পাইলা, এই যৌগের একটা স্পেশাল নাম আছে ভাইয়া, দেখো তো এটা 1 হলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই যৌগের নাম হচ্ছে দেখো 2, 4, 6, 2 নম্বর, 4 নাম্বার, 6 নাম্বারে নাইট্রো গ্রুপ আছে। তাহলে লিখবো যে 2, 4, 6, কয়টা নাইট্রো গ্রুপ, 3টা নাইট্রো গ্রুপ, তাই বলবো ট্রাই নাইট্রো। আর পুরো যৌগটাকে আমরা কি নামে জানি, টলুইন নামে জানি। তাহলে 2, 4, 6 ট্রাই নাইট্রো টলুইন, 2, 4, 6 ট্রাই নাইট্রো টলুইন। এখন তো দেখো তো ট্রাইকে কি দিয়ে প্রকাশ করা যায়, টি দিয়ে, নাইট্রোকে N দিয়ে, আর টলুইনকে টি দিয়ে। তাহলে এটার নাম হচ্ছে ভাই TNT, এটার নাম হচ্ছে TNT তৈরির প্রস্তুতির বিক্রিয়াটা মাঝে মাঝে আসে। TNT হচ্ছে 2, 4, 6 ট্রাইনাইট্রো টলুইন। এই TNT হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। কি পদার্থ, বিস্ফোরক পদার্থ। তবে এটা হচ্ছে বিস্ফোরক করার জন্য ডিনোটেশন করা লাগে, ডিনোটেশন করলে এখানে বিস্ফোরকটা ঘটে যায়, সো মানে বিস্ফোরণ ঘটে। এমনিতে তুমি যদি বাহ্যিক তাপের প্রভাবে যে অভ্যন্তরীণ গ্যাস তৈরি করে যে এরা বিস্ফোরণ ঘটায়, ব্যাপারটা এমন না, ডিনোটেশন করা লাগে। তবে বাহ্যিক চাপ প্রয়োগ করে যদি কেউ বিস্ফোরণ ঘটায়, সেইটার নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তোমরা জানো নাইট্রোগ্লিসারিনের হচ্ছে পড়ালেখা আছে, নাইট্রোগ্লিসারিন হচ্ছে ডিনামাইট তৈরিতে ইউজ হয়, এবং এটা বিস্ফোরক, এটাও বিস্ফোরক, আবার টলুইনও বিস্ফোরক। তবে বিস্ফোরকের মধ্যে মোর এক্সপ্লোসিভ কি নাইট্রোগ্লিসারিন, ওটা তাপচাপের প্রভাবেই হচ্ছে বিস্ফোরণ ঘটায় ফেলে। এটাকে ডিনোটেশন করা লাগে, তারপর এটা হচ্ছে বিস্ফোরণ ঘটে, ঠিক আছে। এবং এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, মনে রাখলাম। তাহলে এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, নাইট্রেশনটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 ডিগ্রি। ওকে, এবার আসো সালফিউরিক অ্যাসিড দিলে টলুইনে কি হবে, আমরা এই সাইডে চলে আসি। তাহলে বেনজিনের মধ্যে টলুইন তো টলুইনের মতো থাকলো, অর্থ অবস্থানে SO3H মূলক থাকবে একবার, আর একবার হচ্ছে প্যারা অবস্থানে SO3H যুক্ত হবে। তাহলে হচ্ছে CH3, এখানে হচ্ছে SO3H টা এখানে যুক্ত হবে। তাহলে এটা অর্থ, এটা কি হবে, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড SO3H। এটার নাম তোমরা বলো তো, এটা অর্থ অবস্থানে একবার আছে, প্যারা অবস্থানে একবার আছে। তোমরা এই নামগুলো যদি না পারো ভাইকে জানাও, সমস্যা নাই, তবে নামগুলো একটু ট্রাই করবা, ট্রাই করে নিচে লিখে বলবা যে ভাইয়া ঠিক আছে কিনা দেখে দেন। এখন আসো বেনজিনের হচ্ছে N2Cl দিয়ে যদি আমি এই রিয়াকশনটা করাই, তাহলে কি হবে, এখানে একটা বেনজিনের CH3 আছে, আর এখানে একটা বেনজিনের N2Cl আছে। আমরা জানি এখানে সব পজিটিভগুলো যুক্ত হচ্ছে, তার মানে এটা হচ্ছে টলুইনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে টলুইনের সবগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তুমি শিখতেছো। মানে এখানে ইলেকট্রোফাইল এসে ঢুকতেছে এবং হাইড্রোজেন বের হয়ে ও ঢুকতেছে, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো আমরা N2Cl দিলে এখানে Cl নেগেটিভ, নাইট্রোজেনের একটু হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভটা যুক্ত হবে আর এখানে বেনজিন যুক্ত হবে। তাহলে দুইটা মুখোমুখি দিব, দুইটা বেনজিনকে আমি মুখোমুখি দিলাম, দুইটা বেনজিনকে মুখোমুখি দিলে এটা ছিল কি CH3 আর এটা ছিল N2, তার মানে এই N2 ব্রিজ দিয়ে দুইজন যুক্ত থাকবে, এই যে
সো এটা হচ্ছে N2 ব্রিজ দিয়ে যুক্ত থাকলো, ঠিক আছে। সো এইগুলোকে বলা হয়, যেগুলো মুখোমুখি এভাবে বিক্রিয়া, এগুলোকে যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া বলা হয়। কি? যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া, কাপলিং বা যুগলায়ন বিক্রিয়া বলা হয় এগুলোকে, ঠিক আছে। সো এইগুলোই হচ্ছে টলুইনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ছিল। আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ছিল, আবার দাগ দিয়ে দিলাম, বুঝে নিবা। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ছিল, আমরা আশা করি বুঝতে পারছি। টলুইনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যে বিষয়টা মাথায় রাখা লাগবে, টলুইন একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে একটা মূলককে আমি অর্থ পজিশনে দিব আর একটাকে প্যারা পজিশনে দিব, তারপর নামকরণ করে ফেলবো, তাইলে হয়ে যাচ্ছে। আর টিএনটিটা একটু স্টেপ ধরে ধরে করব, 30, 60, 100 ডিগ্রি করে টিএনটি বা 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন এই জায়গায় তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের একটা বিস্ফোরক পদার্থ, একটা বিস্ফোরক পদার্থ। এই বিক্রিয়াটাও বেশি ইম্পর্টেন্ট। সো টলুইন থেকে নেক্সট বিক্রিয়াগুলো চলো আমরা দেখে নিই। ওকে ভাইরা, এখন আমরা টলুইনের জারণ বিক্রিয়াটা দেখব। টলুইনের জারণ বিক্রিয়া কিভাবে দেখব? দেখো, আগে জারণ বিক্রিয়া দেখার আগে আমরা আগে এটা দেখি যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা জানি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে ফার্দার জারণ করলে অ্যাসিড হয়। এখন আমাদের জারণ করতে গেলে জারক পদার্থ লাগে। জারক পদার্থ হচ্ছে শক্তিশালী হইতে পারে, মৃদু হতে পারে। সো আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং K2Cr2O7 যে কোনো একটা দিয়ে আমরা ক্ষারের উপস্থিতিতে হিট দিয়ে যদি টলুইনকে জারণ করি, তাহলে এই দুইটা হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। তাহলে এদের উপস্থিতিতে টলুইনের জারণ হবে শক্তিশালী জারণ। আর শক্তিশালী জারণে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়ায় একদম লাস্ট ফেজে চলে যায় বিক্রিয়াটা, তাই এখানে কি হবে? অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাইলে আমরা বলতে পারি যে টলুইনের শক্তিশালী জারণ বিক্রিয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা K2Cr2O7 দিয়ে যদি তুমি রিয়াকশন করো, তাহলে কি হবে? টলুইনের CH3টা চেঞ্জ হয়ে COOH এ কনভার্ট হবে। তাহলে এটার নাম হচ্ছে ভাইয়া বেনজয়িক অ্যাসিড। এটার নাম কি? বেনজয়িক অ্যাসিড। তাহলে দুইটা বিক্রিয়ার ক্ষেত্রেই একই প্রোডাক্ট বেনজয়িক অ্যাসিড তৈরি হবে। সেকেন্ডে আসো, টলুইনের যদি আমরা মৃদু জারণ করি, মৃদু জারণ করতে গেলে মৃদু জারক লাগবে, সেটা কি? CrO2Cl2। এটার নাম হচ্ছে ভাইয়া ক্রোমিল ক্লোরাইড। এটার নাম কি? ক্রোমিল ক্লোরাইড। কোনটা শক্তিশালী, কোনটা মৃদু জারক, এটা আমরা কনসেপ্ট ক্লাসের জারণ বিজারণ পোর্শনে দেখে আসছি। সো এখন দেখো ক্রোমিল ক্লোরাইড, এটার নাম কি ভাইয়া? ক্রোমিল ক্লোরাইড। এটা দিয়ে যেমন করতে পারো, তেমনি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, এটাও একটা শক্তিশালী নাম, মৃদু জারক। আর মৃদু জারক হলে বিক্রিয়াটা এক স্টেপ সামনে আগায়। তাইলে ধরে নাও এটা অ্যালকোহলকে এক স্টেপ সামনে নিলে অ্যালডিহাইডে কনভার্ট হয়, তাহলে টলুইনের CH3 অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হবে CH-Oতে এবং তৈরি হবে হচ্ছে বেনজালডিহাইড, ঠিক আছে। সো এই হচ্ছে আমার টলুইনের জারণ বিক্রিয়া। আমি অ্যালকোহল দিয়ে রিলেট করে পড়াইলাম কারণ তুমি তাহলে ভালোভাবে বুঝবা, কারণ অ্যালকোহলের জারণ আমরা অনেক পড়ছি। এবার আসো আমরা টলুইনের ফটোকেমিক্যাল রিয়াকশন পড়ি। একটা ফটোকেমিক্যাল রিয়াকশন যদি পড়ি, ফটোকেমিক্যাল রিয়াকশন মানে এটা ইউভি লাইটের উপস্থিতিতে টলুইনের রিয়াকশনটা হবে। ফটোকেমিক্যাল রিয়াকশন যদি আমরা পড়ি, সেটা হচ্ছে ক্লোরিনেশন। আমরা এটাকে পড়বো ক্লোরিনেশন। আমরা টলুইনের ক্লোরিনেশন কিন্তু একটু আগে পড়ে আসছি। সেটা কোথায় পড়ছো? ফিডেলক্রাফট বিক্রিয়ায়, ফিডেলক্রাফট পদ্ধতিতে পড়ছো। ওখানে ক্লোরিন তৈরিতে হচ্ছে আয়রন বা হচ্ছে FeCl3 বা AlCl3 এগুলো ইউজ করছি। ওই জায়গায় টলুইনের মতোই উপরে CH3 আকারে ছিল, অর্থ অবস্থানে ক্লোরিন যুক্ত হয়েছে অথবা প্যারা অবস্থানে ক্লোরিন যুক্ত হয়েছে, কিন্তু এই বিক্রিয়াটাও ক্লোরিনেশন। বাট পার্থক্যটা তোমাকে আমি দেখাচ্ছি। পার্থক্যটা হচ্ছে বেনজিন রিং আঁকবা, উপরে টলুইন দিবা, ক্লোরিনেশন করতে হবে, তাই না? তাহলে ক্লোরিন যুক্ত করবা, ইউভি লাইট দিবা, ইউভি সোর্স ইউভি লাইট দিব, এবং এই ইউভি লাইট থেকে 111 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। 111 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এটা অনেকটা পার্শ্ব শিকল বিক্রিয়ার মতো। অর্থাৎ তুমি খেয়াল করো, এখানে CH3-র একটা করে হাইড্রোজেন বের হবে, বের হইলে কি হলো? CH2 হইলো, আর এখান থেকে ক্লোরিনে একটা ঢুকবে, তাহলে একটা ক্লোরিন আর একটা HCl এখানে থেকে গেল, ওই দুইজন মিলে HCl বানাইলো, তাইলে এইখানে CH2Cl তৈরি হলো। সেকেন্ড ধাপ, এই বিক্রিয়া তো ভাই এটা তো ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফটোকেমিক্যাল রিয়াকশন, ফ্রি রেডিক্যাল মেকানিজম বা ফটোকেমিক্যাল রিয়াকশন চেইন বিক্রিয়ার মধ্যে চলতে থাকে। তাহলে এই বিক্রিয়াতে তুমি যদি আবারও ক্লোরিন ইউভি লাইটের সোর্স থেকে 111 ডিগ্রি থাকে, আবার এই বিক্রিয়াটা সামনে ফার্দার আগাবে, আগানোর ফলে কি হবে? CH2 থেকে এখন CH হবে, ক্লোরিন একটা থেকে দুইটা হবে, আর আবার HCl হবে। তুমি যদি ফার্দার আগায় যাও, তাহলে 111 ডিগ্রি সেন্টিগ্রেড ইউভি লাইট, ক্লোরিন আবার দাও, তাহলে আবার কি হবে? আমার আর একটা কি হবে? হাইড্রোজেন কমে যাবে, হাইড্রোজেন নাই হয়ে যাবে, ক্লোরিন আর একটা বাড়বে, CCl3 হবে প্লাস HCl তৈরি হয়ে যাবে। সো এই হচ্ছে 3 ধাপের রিয়াকশন। এখন এই 3 ধাপে 3টা নাম আছে, এই নাম 3টে ইম্পর্টেন্ট। দেখো এখানে আমার এটার নাম ছিল টলুইন, পরবর্তীতে একটা যখন ক্লোরিন ঢুকলো তখন এটার নাম হয়ে গেছে বেনজাইল ক্লোরাইড। এটার নাম কি? বেনজাইল ক্লোরাইড। এটার নাম কি হয়ে গেছে ভাইয়া? বেনজাইল
ক্লোরাইড। যখন দুইটা ক্লোরিন ঢুকছে এটার নাম হয়ে গেছে বেনজাল ক্লোরাইড, এটার নাম হয়ে গেছে কি ভাইয়া, বেনজাল ক্লোরাইড। আর যখন ভাইয়া তিনটা ক্লোরিন ঢুকছে তখন এটার নাম হয়ে গেছে হচ্ছে বেনজো ক্লোরাইড, তখন এটার নাম হয়ে গেছে কি ভাইয়া, বেনজো ক্লোরাইড। তাহলে এই হচ্ছে আমার টলুইনের বিক্রিয়াটা, আমরা আশা করি বুঝছি। তাহলে কি কি হলো, প্রথম ধাপে হচ্ছে বেনজাইল, পরের ধাপে বেনজাল, পরের ধাপে বেনজো। তাইলে আমরা কি কি জিনিস পড়লাম, আমরা খুব কম সময়ের মধ্যে আশা করি শেষ করা গেছে, বা তোমাদের সুবিধার্থে আমি একটু হয়তো টাইম বেশি নিছি। যেমন অর্থপ্যারা নির্দেশকের অনেকগুলো চিত্র এঁকে এঁকে দেখাইছি, মেটা নির্দেশকের দুইটা আঁকছি, একটা তোমাকে দেখাইছি। সো এইগুলো হচ্ছে তোমাকে আমি প্র্যাকটিসও দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আশা করি যে তোমাদের আমরা বেশ কিছু জিনিস হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করাইলাম, যাতে তুমি পরীক্ষার হলে আসলে ইনশাআল্লাহ অ্যান্সার করে আসতে পারো। এবং এই টপিকটা বেনজিন এবং টলুইন টপিকটা পরীক্ষার হলে মাস্ট আসবে। তো তোমাদের এই সিরিজের আমরা হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো মোটামুটি কাভার করে আসছি এতদিনে, বেনজিন টলুইনে পড়ছি। এখন প্রতিটা টপিক থেকে কি কি বাদ পড়ছে, কিছু ইম্পর্টেন্ট টপিক বা মানে কিছু ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট টপিক আমরা একটু বাদ রাখছি, ওই টপিকটা আমরা পরের লেকচারে কাভার করার ট্রাই করব। তারপরে আমরা একটা এমসিকিউ সলভ, একটা সিকিউ সলভ ক্লাসের মাধ্যমে সবকিছু শেষ করব। বাট তোমাদের হচ্ছে রেসপন্স লাগবে, তোমরা এই ক্লাসটা করার পর যদি নোট দাও, সুন্দর মতো রেসপন্স দেখাও, তো নেক্সট ক্লাস খুব দ্রুত পাবা, নাহলে লেট হয়ে যাবে। সো তোমাদের রেসপন্সের উপরে আমাদের কার্যক্রমগুলো নির্ভর করবে। সো ভাইরা সবাই ভালো থাকো, বেনজিন টলুইন অংশটা কাভার করে ফেলো, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।